আমার সাহেব বড্ড রাগী, তার রাগ নাকের ডগায় থাকে। প্রচণ্ড গম্ভীর একটা মানুষ, কথা বললেই মনে হয় ধমকাচ্ছেন। আমার শ্বশুর বাড়ির লোকেরা তাকে জমের মতো ভয় পায়। আমার ননদের ভাষ্য মতে আমার সাহেবের এক হুঙ্কারে এখনও আমার ছোট দেবর প্যান্টে প্রস্রাব করে দেয়। একবার আমার ননদকে থাপ্পড় মেরেছিল, সে 3 দিন জ্বরে ভুগেছে। মাও তাকে মান্য করে চলেন, তার কথার অবাধ্য তিনি হন না। বিয়ের প্রথম দিনই এসব শুনে আমার গলা শুকিয়ে এসেছিল। আমার শাশুড়ি মা আমাকে খুব আস্তে করে বলেছিলেন, ওকে রাগিও না, লঙ্কাণ্ড ঘটবে। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল, ভয়ে, সংশয়ে, আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু মাথা নেড়েছিলাম। আমার বয়স তখন খুব কম, কেবল 18-র ঘরে পা রেখেছি। কেবল 18 বছরের মেয়েকে যদি এত ভয়ঙ্কর মানবের কথা বলা হয়, যার সাথে কিনা তার আমৃত্যুর বন্ধন, তার বুকে তীব্র আতঙ্ক জন্মানো বিস্ময়কর ঘটনা নয়। আমার বিয়েটা হয়েছিল আমার অমতে, ফলে অনিশ্চয়তার জোয়ারে আমি খেলাম। নিতান্ত সুন্দরী বলে পাড়ার সভ্য ছেলেদের জ্বালাতনের শিকার হতে হয়েছিল আমাকে। উত্ত্যক্ত করত তারা যখন তখন। কলেজে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। আমার বাবা পোষা শ্রেণীর নিরীহ প্রাণী, তিনি আমার সাহস করলেন না আমাকে বাড়িতে রাখার। পড়াশোনা তখন প্রায় বন্ধের পথে, আমাকে নিয়ে আত্মীয়রাও বিরক্ত। অবশেষে বড় চাচার অফিসে কর্মরত এক যুবকের সাথে এক শুক্রবার আমার বিয়ে হয়ে গেল। বয়সে আমার সাহেব আমার থেকে অনেক বড়, বেশ ভালো পদে চাকরিত। সে আমাকে দেখতে এসেছিলেন শুধু আমার শাশুড়ি আর খালা শাশুড়ি। সাহেবের সাথে দেখা হয়েছিল একেবারের বিয়ের দিন। বিবাহ কার্য শেষে যখন আমাকে তার পাশে এনে বসানো হলো, তখনই আমি তাকে প্রথম দেখলাম। লম্বাদেহী সুঠাম দেহের মানুষ, সোয়াল কঠিন, তীক্ষ্ণ রুক্ষ দৃষ্টি, কেমন একটা তাচ্ছিল্য ভাব। আমি তখন কাঁদছিলাম, বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই আমার চোখ থেকে পানি পড়ছিল অক্লান্তভাবে। নাক টানছিলাম তখন ক্ষণে ক্ষণে, ফলে তিনি আমার দিকে একবার চাইলেন। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি, কপাল কিঞ্চিত কুঞ্চিত হলো যেন। একটু পর সূচক একটা আওয়াজ পেলাম। তার কি আমাকে ভালো লাগেনি? তিনি কি বিরক্ত? ছোট মস্তিষ্ক জুড়ে ঘিরে ধরল নানা তিক্ত চিন্তা। আমার কান্না যেন বেড়ে গেল। ভয়ে জুবুথুবু হয়ে বসে রইলাম। কোথায় আমাকে আশ্বস্ত করবেন তা না, তিনি একটু পর উঠে চলে গেলেন। তার মুখে যেন তীব্র অবহেলা লক্ষ্য করলাম। আমার শ্বশুর বাড়ি খুব বড় নয়, মানুষ বলতে 4 জন। আমার শাশুড়ি, ননদ, ছোট দেবর আর আমার সাহেব। শ্বশুর মারা গেছেন বছর 4 ননদ এখন অনার্সে আর দেবর আমার থেকে ছোট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার সাহেব যতটা খচ্চর, আমার শ্বশুর বাড়ির প্রতিটা প্রাণ ততটাই নমনীয়। ননদ আমার বড় হলেও আমাকে ভাবি বলে সম্বোধন করলেন। আমি বললাম, আপু আমাকে কানন বলেই ডাকুন প্লিজ। ভাবি বললে অস্বস্তি লাগে। আমার ননদের নাম মিষ্টি, আমি তাকে মিষ্টি আপু বলেই ডাকি। তিনি হেসে বললেন, ভাইয়া শুনলে আমার দাঁত ফেলে দিবেন। আমার হাসি গায়েব হয়ে গেল। শাশুড়ি মা যখন আমাদের বরণ করতে চাইলেন, আমার সাহেব গম্ভীর স্বরে বললেন, এসব দ্রুত শেষ করো, আমার সকালে অফিস আছে। ক্লান্ত লাগছে। শাশুড়ি মা দ্রুত আমাকে মিষ্টি খাইয়ে বরণ করলেন। সাহেব তখন গটগট করে চলে গেলেন ভেতর ঘরে। আমার জন্য অপেক্ষাও করলেন না। আমার মনটা তীব্র অভিমানে আর অবহেলার প্রহারের থিতিয়ে গেল। মা তখন আমাকে সতর্কবাণী শুনিয়ে মিষ্টি আপুকে বললেন, ওকে ঘরে নিয়ে যা, মুহাইমিন রেগে যাবে। আমার সাহেবের নাম মুহাইমিন, কিন্তু সেই নামে আমার কখনো ডাকাই হয়নি। আমি ডেকেছি সাহেব বলেই। মিষ্টি আপু যখন আমাকে সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আমাকে আমার সাহেবের রাগের দস্তর শোনালেন। আমার ফ্যাকাশে বয়ার্ত মুখ দেখে তিনি হাসতে হাসতে বললেন, তুমি চিন্তা করো না ভাবি, তোমাকে মারবে না বললেই হলো, মেরে বসলে একে কাঠির মতো দেহ। আমি তো হাসপাতালে ভর্তি হয়ে থাকবো,
কাঁপা কাঁপা পায়ে রয়েস হয়ে ঘরে প্রবেশ করলাম। সাহেব তখন জানলার কাছে দাঁড়ানো, আঙ্গুলের ফাঁকে সিগারেট জ্বলছে। আমার নুপুরের আওয়াজে নাকি পায়ের শব্দে তিনি ঘাড় ঘুরিয়ে তিনকো চোখ তাকালেন। কপালে তীব্র ভাঁজ, তার ভয়ঙ্কর চাউনি দেখে আমার গলা শুকিয়ে এলো। মনে হলো ছুটে পালায়। কিশোরী মনে পুরুষের অভিপ্রায় হয়নি, তবে কখনো এমন ভয়ঙ্কর রাগী মানবের সাথে আমার জোট হবে জানা ছিল না। আমি দৃষ্টি নামিয়ে ফেলতে তিনি আমার সসূচক শব্দ করলেন, রুংখোঁজ স্বরে শুধালেন, সিগারেট খেলে কি সমস্যা হয়? আমি কেঁপে উঠলাম। ভারী স্বরে বুক ভারী হলো, ভয়ে গলার স্বর হারিয়ে গেল। খুব কষ্টে মিনমিনিয়ে বললাম, না, স্পষ্ট করে কথা বলা যায় না, ম্যান ম্যান করা আমার ভালো লাগে না। তার কথায় আবারও বুক ধক করে উঠল, গলা কাঠ হয়ে গেল। পারলে আমি ছুটে পালাই নিজের বাড়ি, কিন্তু উপায় কই? আমার সিগারেটের গন্ধ একেবারেই ভালো লাগে না। তবুও সে যেন না রাগে, তাই বললাম না। সাহেব আমার দিকে ভীষণ বিরক্তি নিয়ে চাইলেন, যেন মিথ্যেটা ধরে ফেলেছেন। তার রাগী মুখের দিকে তাকানোর সাহস হলো না। আমি মাথা নুইয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি সিগারেটটা ফেলে দিলেন জানলা দিয়ে, তারপর জানলা আটকে দিলেন। তীব্র বেগে ফ্যান চলছে। বিছানার কাছে এসেই একটানে নিজের গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। ওদম শৈলখানা দেখতেই আমি জমে গেলাম। ওই যে বললাম, পুরুষের সান্নিধ্য আমার কখনো হয়নি। গাল জোড়া গরম হয়ে গেল। খেয়াল করলাম আমার হাত ঘামছে, শাড়ির অংশ ঘামছে। দাঁড়িয়ে রইলাম যেন আমি মূর্তি। সাহেব বিছানার বালিশটা টানতে টানতে বললেন, সং এর মতো দাঁড়িয়ে না থেকে এখানে আসার কৃপা করলে ভালো হয়। আমার সকালে অফিস আছে। ফজরের আজানের সময় বস বস করে ঘুমানোর আমার অপছন্দ। আমি যেন বিছানা তখন টান টান দেখি আমার ভীষণ কান্না পেল। এমন খচ্চর রাগী পুরুষের সাথে আমার বিয়ে হলো কেন? এমন নিষ্ঠুর ভাগ্য। একটু সুন্দর করে কি বলা যায় না? আমার সন্দেহ হলো লোকটা বুঝি আমাকে পছন্দ করে না, তাই তো এমন দৌড় দৌড় করছে। দৃষ্টিতে তাচ্ছিল্যভাবে অবহেলা যেন আমি ঠিক বুঝলাম না। আমি চোখের পানি আটকাতে পারলাম না। আমার এই এক সমস্যা, কাঁদলে নাক বন্ধ হয়ে যায়। চোখের পানি আগে নাকের পানি পড়ে, নিঃশব্দে কাঁদার উপায় নেই। আমি নাক টানতেই তিনি আমার দিকে রাগীর চোখে তাই চাইলেন। কিছু সময় তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। তার দিকে না তাকিয়েই আমি ঠিক টের পেলাম তার ঠান্ডা দৃষ্টি। ভয় আমার দলা পাকালো ঠিক ছোট্ট বুকের মাঝখানে। একটু পরে তিনি লম্বা হয়ে শুইলেন, পিঠ ফিরিয়ে, চোখ বুঝতে বুঝতে বিরক্তি নিয়ে যেন বললেন, যত সব। রাতটা আমার নির্ঘুম কাটলো। আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। ফজরের আজানের একটু আগেই বাথরুমে ছুটলাম, যেন তিনি উঠে আমাকে না দেখে বিছানায় গোসল সেরে বের হতেই দেখলাম সাহেব উঠে পড়েছেন। শলার ঝাড়ু হাতে বিছানা ঠিক করছেন। তার স্বভাব চোখ খুলেই আগে বিছানা করা, এরপর হাত মুখ ধোয়া। আমি বাথরুম থেকে বের হয়েতে দেখেই তিনি আমার দিকে তাকালেন, কিন্তু একবার একটু ভিন্ন ভঙ্গিতে। এই চাহনিতে তীক্ষ্ণতা থাকলেও বিরক্তি ছিল না, তাচ্ছিল্যভাবে ছিল না, কেমন গভীর চাহনি, বুক কাঁপিয়ে তোলা সেই দৃষ্টি। স্থির চোখে অনেক সময় দেখার পর তিনি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। আমি গামছা নেড়ে দিলাম। বারান্দায় এখনও আজান দেয়নি। আকাশে আলো নেই, পাখিদের ডাক শোনা যাচ্ছে না। কেমন নীরব একটা ভোর। আর তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াবো, তখন দেখলাম শাড়িটা ভীষণ এলোমেলো, কুচিগুলো অবিন্যস্ত হাওয়ায় পেটের খানিকটা দেখা যাচ্ছে। গোসল করার ব্লাউজ ভিজে পিঠে লেগে, পিঠ স্পষ্ট বোঝা যাচ্ছে। শরীরের খোঁজগুলোও উন্মুক্ত, বুকের কাছটায় এলোমেলো করে বোতাম লাগিয়েছি। লজ্জা পেলাম ভীষণ। আমার ইচ্ছে করলো কোথাও যেন লুকিয়ে যায়। তিনি কি ভাবলেন কে জানে। আমি শাড়িটা ঠিক করলাম খুব কষ্টে। এর মধ্যে তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন, আর চোখে আমাকে দেখে কঠিন গলায় বললেন, আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়া হয় যেন। এরপর ঘুমাতে ইচ্ছে করলে আপত্তি নেই।
আর শাড়ি পরার মাথার দিব্যি কেউ দেয়নি। সমস্যা হলে এসব ন্যাকামি করার মানে নেই বলেই বেরিয়ে গেলেন। আমি থ হয়ে চেয়ে রইলাম। তিনি আমার সাথে সরাসরি কথাও বললেন না, ফলে ঠাহর করতে পারলাম না লোকটার মনের ভাব। সে কি মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছেন? সেই সাথে মনে হলো আমার শাশুড়ি মা তাকে ছোটোবেলায় মধু খাওয়ায়নি। একটা মানুষ এত কসমার্কা কথা কি করে কেউ বলে? অন্তত বয়সে ছোট বলে একটু তো মায়া করতেই পারে। আমি কি তার মায়ায় যোগ্য নই? তিনি মসজিদ থেকে এসে দেখলেন আমি ভদ্র লক্ষ্মী বইয়ের মতো বিছানায় বসে আছি, মাথায় ঘোমটা টেনেছি। মা বলেছেন বিয়ের পর শাড়ি পরায় মেয়েদের ধর্ম, তাই সাহেব রাগ করলেও শাড়ি আমি পরবই। সাহেব পাঞ্জাবি খুলে একবার আমাকে দেখলেন, কিছু সময় তাকিয়ে থাকলেন কিন্তু কিছু বললেন না। পাঞ্জাবি নেড়ে বিছানায় পা লম্বা করে শুলেন। তাকে শুতে দেখেই আমি এক প্রকার লাফিয়ে দাঁড়ালাম। তিনি বিরক্তি নিয়ে শুধালেন কি হয়েছে? আমি কিছু বললাম না, মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে রইলাম। ফলে তার কপালে ভাঁজ তীব্র এবং ঘন হলো। তিনি বিরক্তি নিয়ে বললেন দেখ, চোখে হাত দিলেন। তারপরে ওভাবেই বললেন একটু পরে চা বানাতে পারলে 1 কাপ চা বানিয়ে আনার কৃপা করলে ভালো হয়। মাথা ধরেছে। আমি ঠিক 7টায় বের হব, নাস্তা যেন টেবিলে থাকে। আমার বয়স হয়েছে, তাই মিষ্টির সাথে রান্নাঘরের কাজ বুঝে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমার সাথে আবার তৃতীয় পুরুষে কথা বলা। রাগ হলো, কিন্তু সেই রাগ গিলে আমি মিনমিনিয়ে বললাম আমি রান্না পারি না। তিনি সাথে সাথে চোখের উপর থেকে হাত সরিয়ে কিছু সময় আমার ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। বিরক্ত হলেন কি না কে জানে। পর মুহূর্তেই ভারী এবং গম্ভীর গলায় বললেন শিখতে তো দোষ নেই, রান্না না পারা কোনো ক্রেডিটের কাজ নয়। মিষ্টি পারে, মা পারে, শিখে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমি মাথা নাড়ালাম। শাশুড়ি মা বলেছেন তার ছেলেকে না রাগাতে। তিনি আবার চোখের ওপর হাত দিতে দিতে বললেন সময় আছে এখনো 1.5 ঘন্টা, ঘুমাতে চাইলে ঘুমাতে পারা যাবে। আমি নড়লাম না। তিনি যখন শান্ত হয়ে গেলেন আমি আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার বুকে জমে থাকা দীর্ঘশ্বাসটা ফোঁস করে বের হলো। কেমন স্বস্তি লাগতে লাগলো যেন। পুরো তখন একেবারেই শান্ত। সবাই হয়তো ঘুমে। এই শান্ত পরিবেশে চিন্তাগুলো আরও প্রগাঢ় হলো। এমন রাগী মানুষের সামনে দুর্দ্বন্দ্ব থাকতেও আমার হাসপাস লাগে। সারাটা জীবন কিভাবে কাটাবো? সাহেব অফিসের জন্য বেরিয়ে গেলে আমার দিনটা সরল হয়ে গেল। মিষ্টি আপু আমার মায়ের পিছন পিছন ঘুরে দিন কাটলো। আমাদের বাড়িটাকে ঠিক বিয়ে বাড়ি মনে হলো না। সাহেবের অপছন্দ বিদায় বিয়েটা খুব সাদামাটা হয়েছিল। আত্মীয়রা এসেছিলেন, তবে খুব একটা না। আশেপাশে তেমন আত্মীয়ও নেই আমাদের, শুধু খালা শাশুড়ি। এটা অবশ্য ভালোই হলো, সবার সামনে স্বয়ং সেজে মুখ দর্শনের ঝামেলা নেই। ফলে আমার দিনটা খুব সাধারণভাবেই কাটলো। মনে হলো বাসাতেই আসি। একসাথে সবাই দুপুরের খাবার খেলাম। বিকালের পর আমি নিজে চা বানালাম। রান্না না পারলেও এটা আমি ভালো পারি। চা হাতে আমি মিষ্টি আপু আর শাশুড়ি মা গল্পের আসর জমালেন। মায়ের ঘরে মিষ্টি আপু রসিক মানুষ, খুব সুন্দর করে সে নানা গল্প বলেন। খুব সাদামাটা সেই গল্প, কিন্তু ইচ্ছে করে শুনে আর শুনি। সে গল্পে ছিল তাদের কথা, তাদের গ্রাম্য কথা আর কিছু কিছু সাহেবের কথা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। রাত 8টা বাজতেই মিলিটারি ক্যাম্পের মতো আমাদের ঘর সতর্ক হয়ে উঠল। গল্পের আসর ভাঙল। আমার দেবর মাহমুদ সারাদিন টোটো করে ছুটলেও ঘড়ির কাঁটা 8টার ঘরে যেতেই সে বই খুলে বসল। মিষ্টি আপু ছুটলেন ভাত বসাতে। সাহেবের গরম ভাত খাবার অভ্যাস। মাও সতর্ক হয়ে গেলেন। নিজের অপরিপাটি ঘর গুছিয়ে ফেললেন। আমিও হাত লাগালাম। আমার সাহেব ঠিক 8টা 15তে ঢুকলেন বাসায়। গলার টাইটটা
ঢিলে করে জুতা খুলতে খুলতেই আদেশ করলেন, মিষ্টি গরম পানি দে, আমি গোসল করব। মিষ্টি আপু দ্রুত ছুট দিলেন রান্নাঘরে, গরম পানি বসালেন। সাথে সাথেই আমি তার ব্যাগটা হাতে নিতেই যাব, অমনি তিনি গম্ভীর স্বরে বললেন, দরকার নেই। মিষ্টি থেকে পানিটা নিয়ে ঘরে এনে দেওয়ার কৃপা করলে ভালো হয় বলেই হনহনিয়ে নিজের ঘরের দিকে গেলেন। সাহেবের ভয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে গেলাম রান্নাঘরে। মিষ্টি আপু ভাতের ফ্যান গালছিলেন, আমাকে বললেন, ওই যে পানি হয়ে গেছে। বিশাল হাঁড়ি বা ভর্তি পানি, খুব কষ্টে তা নামালাম কাপড় দিয়ে, কোনো মতে জীর্ণ শরীরে তা টেনে আনলাম ঘর অবধি। ঘরে ঢুকতে সাহেবের হুঙ্কার কানে এলো, ফোনে কাকে যেন শাসাচ্ছেন। এক কথা কয় শতবার বলতে হয় শুনি। বাসার আসার পর আমি অফিস সংক্রান্ত কোনো কথা শুনতে চাই না। কেন ফোন করা হয়েছে তার হুঙ্কার ছড়িয়ে গেছে ঘরময়, সেই সাথে আমার বুক কেঁপে উঠেছে। এমন ভারী ধমকের সুরে না জানি অপর পাশের লোকের কী অবস্থা। আমি কোনো মতে গরম পানি পাতিলটা নিয়ে বাথরুমে গেলাম। সাহেব তখন ফোনে শাসাচ্ছেন। আমি পানিটা ঢালতেই যাব, অমনি কঠিন গলায় কানে এলো, কী করছো? আমি চমকে উঠলাম। গরম পানির পাতিলটা হাত থেকে ফসকে গেল, সেই সাথে টকটকে গরম পানি ছিটকে পায়ে পড়ল। তীব্র জ্বলন আর ব্যথায় চিৎকার করে উঠলাম আমি। প্রায় সাথে সাথেই আমার পা লাল হয়ে উঠল। পোড়া মাংসের অসহ্যগত ব্যথায় আমার চোখ ঝাপসা হয়ে গেল। সাহেব ছুটে এলেন তক্ষুনি, ধমকে উঠিয়ে বললেন, বালতি নিয়ে গেলেই তো হতো, মিষ্টি ঢেলে দিত। আমি কাটা মুরগির মতো ছটফট করছি। তিনি দ্রুত আমার পায়ে ঠান্ডা পানি ঢালতে লাগলেন। তবুও আমার জ্বলা কমে না। আমার চিৎকারে মা, মিষ্টি আপু আর আমার দেবর মাহমুদ ছুটে এলো ঘরে। মা অস্থির গলায় বললেন, চামড়া উঠে গেল নাকি? আহারে বাচ্চা মেয়ে, কী করে হলো এগুলো? আমি ব্যথায় ছটফট করছি। সাহেব আমার পায়ে পানি ঢালছেন, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। ফলে কিছু না বলেই তিনি আমাকে কোলে তুলে নিলেন। হুঙ্কার দিয়ে বললেন, সরো সবাই, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাকে দেখে মিষ্টি আপু অদ্ভুরাদে থিতু হলেন। এদিকে ব্যথা যন্ত্রণায় আমি কাতর। শক্ত করে সাহেবের গলা ধরে আমি তার বুকে মুখ গুজে কাঁদছিলাম। আমার কান্না দেখে তিনি বিরক্তি নিয়ে কঠিন গলায় বললেন, সামান্য পানি ঢালতে যে পা পুড়ায় সে আবার করবে সংসার, যত সব। কঠিন গলায় কথাটা বললেও খুব যত্নে আমাকে কোলে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাহেব। পুরোটা রাস্তা আমি তার কোলে ছিলাম। হাসপাতালের করিডরেও আমাকে কোলে নিয়ে হেঁটেছিলেন। ডাক্তার যখন আমার ড্রেসিং করছিলেন তার মুখ ছিল কঠিন, জ্বলছে যাওয়া পায়ের দিকে চেয়ে রাগে তার কপালে তীব্র ভাঁজ পড়ছিল। অথচ আমার হাত ছিল তার হাতের ফাঁকে, শক্ত ছিল সেই বাঁধন। আমি ব্যথায় তাকে খামচে ধরছিলাম। নখে বিদ্ধ হচ্ছিল তার চামড়া, ফলে তার মুখশ্রীতে তীব্র বিরক্তি প্রকাশ পাচ্ছিল। অথচ তিনি আমার হাত ছাড়লেন না। তার এমন দ্বিমুখী অদ্ভুত আচরণে আমি দ্বিধান্বিত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে কি আমার খোঁপায় গোলাপ নাকি কাঁটা? টকবগে গরম পানি পড়ায় আমার পায়ের পাতা এবং আঙ্গুলের চামড়া ঝলসে গেছে, ফসকা পড়েছে অল্প, ক্ষত খুব গভীর না। সাহেবের বুদ্ধিমত্তার জন্য মারাত্মক ক্ষতি হয়নি, তবে কেমন লাল লাল মাংস দেখা যাচ্ছে আঙ্গুলের কাছে। বিভৎস সেই দৃশ্য ব্যথায় জ্বলনে আমার আত্মা কাঁপে উঠছে। আমার পুরো যাওয়া অংশটি খুব বেশি না, পায়ের আঙ্গুল এবং পাতার মধ্যখানি পর্যন্ত, অথচ তাতেই কি অসহনীয় ব্যথা। আর যারা কিনা দুর্ঘটনায় পুড়ে বার্ন ইউনিটে ভর্তি হয়, না জানি তাদের কতটা কষ্ট হয়। মনে মনে দোয়া করলাম, আল্লাহ এমন নিষ্ঠুর মৃত্যু দিও না। আমার ড্রেসিং শেষে সাহেব আমার হাতটা ছাড়ালেন। তার মুখে আমার জন্য বিন্দুমাত্র সহানুভূতির ছাপ আমি দেখলাম না। তিনি গম্ভীর স্বরে আমাকে বললেন, ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। সাহেব বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। একটিবার তিনি আমাকে শুধালেন না কেমন আছি, আমি ব্যথা পাচ্ছি নাকি আমার কষ্ট হচ্ছে তা নিয়ে যেন তার মাথা ব্যথা নেই। একটিবারও কাঁধে হাত রেখে বললেন না, ভয় পেও না, ক্ষত গভীর না,
ঠিক হয়ে যাবে। আমি তীব্র আকুলতার সাথে অপেক্ষা করছিলাম যেন, কিন্তু অপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না। আমার সাহেব তার গাম্ভীর্য অটুট রাখলেন, কপালে তীব্র ভাঁজ তার অক্ষত রইল। বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন পিছনে ঘুরে ইমার্জেন্সি নার্সের উদ্দেশ্যে কড়া স্বরে বললেন, খেয়াল রাখবেন, ব্যথা পাচ্ছেন তো? পারলে ব্যথা উপশমের কিছুদিন। আমি তার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। ওই মুহূর্তে আমার ব্যথাটা যেন অনেকটা কমে গেল। রাগী, কঠিন, শক্ত মুখটার পেছনের মানুষটার বোধ করি আমার জন্য সামান্য মায়া আছে। দ্বিমুখী মানুষটা বুঝি আমার কথা ভাবে। হাসপাতালে সে রাতটা আমরা ভর্তি ছিলাম। পুরা স্থান ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য বাসায় নেওয়া সম্ভব কিনা সে রাতে ডাক্তার বুঝেছিলেন না। সাহেব বাড়িতে জানিয়ে দিলেন আমরা হাসপাতালে আছি। আমাকে ব্যথার ওষুধ দেওয়া হলো। পরে জ্বলনটা কিছুটা হলেও কমলো। ভর্তি হবার কিছুক্ষণ পর আমার জন্য খাবার এলো। হাসপাতালে বিস্বাদ খাবার আমার গলা দিয়ে নামছিল না। আপনারা ভাববেন না সে আমাকে পেতনি প্রেমী স্বামীর মতো নিজ হাতে খাইয়ে দিয়েছেন, একেবারে না। নার্স যখন খাবার দিলেন তিনি তখন আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, হাত তো পুড়েনি, নিজের হাতে খাওয়া কি যাবে? একেই বিয়ের পরদিন পা পুড়িয়ে হাসপাতালে ভর্তি। এখন যদি হাতে না খাবার বায়না ধরি তাহলে সাহেবের কুপিত নজরের সম্মুখীন হবে বলেই মাথার দুপাশে নাড়িয়ে বললাম, না। কিন্তু কিন্তু কি? তিনি এমনভাবেই শুধালেন যেন এখনই ধমকে উঠবেন। তাই হাসপাতালে এই বাজে খাবার যে আমার মুখে রুচবে না আমি বলতে পারলাম না। কথা হারিয়ে গেল ভয়ে। আমি মাথা দুলিয়ে বললাম, কিছু না, আমার থেকে কিছু না। শুনতে পেরে সাহেবের কপালে যেন তীব্র ভাঁজ পড়ল। ভীষণ বিরক্তি প্রকাশ পেল। সূচক শব্দ করে গজগজিয়ে বলল, যত সব। বলেই তিনি বেরিয়ে পড়লেন। হাসপাতালের ছোট্ট রুমটাতে আমি একাই বসে থাকলাম। আমার মন থিতিয়ে গেল। তিক্ত একটা জ্বালা আমার হৃদয়ের মধ্যিখানে খামচে দিচ্ছিল। এই জ্বালাটা পায়ের পোড়ার জ্বালা থেকে ১৩ গুণ বেশি। ওই জ্বালাতেই আমার চোখ ঝাপসা বেশি হচ্ছিল যেন। আমার খেতে ইচ্ছে হলো না। ২ চামচ ভাত খেয়ে রেখে দিলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে নিজের হাতে খাইয়ে দিত। কেন এমন খস্তুর সাথে বিয়েটা হলো? একটু নরম ভালো মানুষ কি পাওয়া গেল না? এই বুড়ো লোক তো কখনোই আমার খোপার ফুল হবে না, কাটা হয়েই থাকবে আজীবন। আমার চিন্তার মেঘেদের বিচরণের মধ্যে শব্দ করে দরজা খুলল। আমি চমকে তাকাতেই দেখলাম সাহেব ফিরে এসেছেন। হাতে একটা পুঁটলি। তিনি প্রথমে হাত ধুলেন, তারপর মেঝেতে বসে পুঁটলি খুললেন। ভাত, মুরগি ভুনা আর ডাল দেখা যাচ্ছে। হাসপাতালের ওই মরা পাবদা আর নুন মরিচহীন খাবারের থেকে অনেক বেশি লোভনীয় লাগলো। আমার মতো লোল পড়া দৃষ্টিকে আজ করলো সাহেব। তিনি আমার হাসপাতালের প্লেটের খাবারগুলো আমাকে দিয়ে দিলেন। বললেন, আপনি মাছ খেয়ে নিয়েন, খাওয়া হয়নি কিছু। তারপর একটা প্লাস্টিকের প্লেটে আমার জন্য খাবার বেড়ে মেঘমন্ড স্বরে বললেন, কৃপা করে খেলে ভালো হয়। আবার কৃপা? এই লোক এত কৃপা চায় কেন? কৃপা চাওয়া লোকের কি দেমাগ? আমার বলতে ইচ্ছে হলো, পারবো না কৃপা করতে, হে দিয়ে মরুন যান। কিন্তু তিনি সে যেভাবে তাকান তুফ মনে হয় সিংহ তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিকারের দিকে তাকিয়ে আছে, এখনই ঝাঁপিয়ে কামড়ে দিয়ে প্রাণ নিয়ে ফেলবে। উফ, ভয়ঙ্কর সে দৃষ্টি। আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ওনার চোখের দিকে তাকালে। তাই আমার সব কথাগুলো মনেই ঘুরপাক খেলো। বলা হলো না কিছু। আমি গ্রাসে খেলাম। খাবারটা অমৃতের মতো লাগলো যেন আমার কাছে। লজ্জা ভুলে আরেকটু ভাতও চাইলাম সাহেবের কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। গভীর শানিত দৃষ্টি। তবে তাচ্ছিল্য ভাবটা ছিল কি না খাওয়ার তালে খেয়াল করতে পারলাম না। আমি ভাত চাইতেই তিনি নিজের প্লেটে কিছু ভাত আর তরকারি টুকু দিয়ে দিলেন। আমি ইতস্ত বোধ করে তার দিকে তাকাতেই তার দৃষ্টিতে মিয়ে গেলাম, যেন কিছু বললেই ঠাটিয়ে চর বসাবে। উনি খেলেন খুব সামান্য। খাওয়ার পর আবার তৃতীয় পুরুষে
শুধালেন। খাওয়া শেষ? আমার খাওয়া শেষ হলো। বেশি খেয়ে ফেলেছিলাম বোধ হয়, নিঃশ্বাস আটকে যাচ্ছিল। একটু হাতটা উঁচিয়ে বললাম, হাত ধোবো? আমার পায়ে ব্যান্ডেজ, হাঁটা সম্ভব না, বাথরুমে যাওয়া সম্ভব না। আমার প্ররাব সারতে 15 থেকে 21 দিন লাগতে পারে বলে ডাক্তারের ধারণা। তিনি ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পানি এনে দিলেন। আমি হাত মুখ ধুলাম। এরপর নার্সকে ডেকে দিলেন। তিনি পা পরীক্ষা করে ওষুধ দিলেন। আমাকে শুইয়ে দেওয়া হলো, কিন্তু আমার কেবিনটা খুব ছোট। একটা ছোট সোফাই আছে। তিনি কোথায় শুবেন? আমার খুব চিন্তা হলো। আমি মিনমিন করে বললাম, আপনি ঘুমাবেন কি করে? মাটিতে বিছানোর চাদরও তো নেই। তিনি কপালে তীব্র ভাঁজ ফেলে আমার দিকে কিছু সময় চেয়ে রইলেন। কেমন তাচ্ছিল্য ভাব, অবহেলিত সেই দৃষ্টি আমার ভালো লাগে না। আমি তার মুখ থেকে চোখ নামাতেই তিনি বিড়কি স্বরে বললেন, আমার চিন্তা করা লাগবে না। নিজেকে সামলাতে পারে না, আর সে আমার চিন্তা করতে যত সব। কৃপা করে ঘুমালে ভালো হয়। যন্ত্রণা তার এমন অবজ্ঞা ভরা কাঠখোটকা কথায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি আর একটা কথাও বললাম না। ইচ্ছে হলো না আর কখনো যদি আমি ওনার জন্য চিন্তা করি। আমার নাম কানুন না, আমার নাম আমি। বান্দরী রেখে দেব। আপনারা অবশ্যই আমাকে বান্দরী ডাকতেই পারেন, কারণ এই কাঠখোটকা খচ্চর সাহেবের শতরাগের সম্মুখীন হয়েও তার চিন্তা করাটা আমি কখনো থামাতে পারিনি। আমি বাড়ি এলাম একদিন পর। ডাক্তার বলেছেন পরের দিন বেড রেস্ট নিতে হবে, প্রতিদিন দুবেলা ড্রেসিং করতে হবে, 7 দিন পর চেক আপ করাতে হবে। মিষ্টি আপুর মুখটা কেমন অন্ধকার হয়েছিল। আমার হাত ধরে বললেন, আমারই ভুল, তোমাকে দেওয়া উচিত হয়নি। আমি পানিটা ঢেলে দিলে আজ এমন হতো না। না আপু, আমি একটু অচেতন, আপনার দোষ নেই। আমার সান্ত্বনাতেও তিনি শান্ত হলেন না। বাড়িতে ফেরার পর শাশুড়ি মা সাহেবকে রয়ে শুয়ে বললেন, আমি ভাবতেছি কি বৌমাকে ওর বাপের বাড়ি পাঠালে কেমন হয়। মিষ্টির তো ক্লাস থাকে, আমার হাড্ডিতে ব্যথা, ও পুরনিস করতে ব্যথা লাগে। তুই অফিস গেলে ওর যত্ন কি করে হবে বল। তাই বলছিলাম যে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেই, বেআইকে ফোন করি। কি বলিস মুহাইমিন? মায়ের কথা শেষ না হতেই সাহেব চড়া এবং ভীষণ রাগী স্বরে বললেন, ঘরের বউয়ের যত্ন তার বাপের বাড়ি করবে কেন মা? মানুষের কি অভাব আমার বাড়িতে? মিষ্টি 1-2 দিন কলেজ বন্ধ করতে পারবে না, আর আমি অফিস যাব? তোমাকে কে বলেছে? বিয়ে যখন দিয়েছো, ঘরের বউয়ের যত্নটাও এই বাড়ি করবে। সাহেবের ধমকে মায়ের মুখটা পাংশুটে হয়ে গেল। আমার এত লজ্জা এবং খারাপ লাগলো, মাথা নত হয়ে গেল। এমন ধমকের কি মানে? মা কি ভুল বলেছে? বাড়ি গেলে কি ভালো হতো? মা আমাকে নিজ হাতে খাইয়ে দিত, ব্যথায় ছটফট করলে আদর করত, কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিত। আমার খচ্চর সাহেবের মতো কিপা কিপা করতো না। বাসায় আমার পা পড়ার খবর যেতেই বাবা মা ছুটে এলেন। আমি তাদের একমাত্র মেয়ে। বাবার বয়স এখন প্রায় 58 আর মায়ের বয়স 52। বাবা যখন 40-এর ঘরে, তখন আমি পৃথিবীতে এসেছি। আমার আগে 2বার সন্তান জন্মানোর সময় মা সন্তান হারা হন। এ কারণে আমি নাকি তাদের যক্ষের ধন। স্বাভাবিকভাবেই আমার আদরের কখনো কমতি ছিল না। নিজের বাড়িতে আমি রাজকন্যার মতো ছিলাম। যখন আমাকে বাজে ছেলেরা উত্ত্যক্ত করতো, বাবার চিন্তার শেষ ছিল না। তারা ক্ষমতাধর লোকের চামচা, পুলিশের কাছ গেলেও সুবিধা হচ্ছিল না। মায়ের মনে আতঙ্ক ছিল, যদি কোনোদিন কলেজ যাবার পথে আমার মুখে এসিড ছুঁড়ে দেয় কেউ বা তুলে নিয়ে যায়। তাই তিনি আমাকে কলেজ যেতে দিতেন না। আমি বাবা মাকে দোষ দিতে চাই না। তারা আমাকে যে পরিমাণে ভালোবাসে তা পৃথিবীর কেউ বাসবে না। অন্তত সাহেব তো নাই, এটাই আমার ধারণা ছিল। তবে চাপা অভিমান কিশোরী বুকের মাঝে একটু হলেও কুণ্ডলি পাকিয়েছিল, যে তারা চাইলেই একটা ভালো মানুষের সাথে আমার বিয়েটা দিতে পারতেন। এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? মা এসেই আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমার পায়ের ব্যান্ডেজ দেখেই আর আসলে মুখ চেপে কাঁদেন। সাহেবের দিকে তাকান বটে, কিন্তু বলতে পারেন না আমার মেয়েকে রান্নাঘরের ধারে যেতে দিবেন না বাপ। কারণ বিয়ে হবার পর মায়েরা মেয়ের জীবনের কথা বলে অশান্তি বাঁধে। এটাই
তাকে বুঝিয়েছে সবাই। মা চান না আমার জীবনে অশান্তি বাঁধুক, তবুও একটু রয়ে সয়ে বললেন, মুয়াইমিন বাবা, কান্নককে আমরা নিয়ে যাই। সাহেবের মুখ গম্ভীর, চোয়াল শক্ত, দৃষ্টি শান্ত, শীতল। অভদ্রতা না করে বেশ কঠিন এবং দীর্ঘস্বরে বললেন, না, ঘরের বউ ঘরে থাকবে। আপনাদের কি আমাদের উপর বিশ্বাস নেই? মা বিব্রত হলেন। বাবা তার হাত চেপে তাকে থামিয়ে দিলেন। অতঃপর খুব নরম স্বরে বললেন, আসলে বাপ আমার একমাত্র সন্তান। বাবা মায়ের মতো তো বোঝোই। আমার মেয়ের সামান্য জ্বর হলেও আমরা তার পাশে বসে থাকি সারা রাত। তোমার শাশুড়ি মা পারলে এখনও তাকে খাইয়ে দেয়। কিছু মনে করো না। আমি কিছু মনে করছি না, তবে আপনার মেয়ের অযত্ন হবে না, নিশ্চিত থাকুন। আমি তো মরে যাইনি এখনও। শেষ কথাটা খুব দৃঢ়ভাবে বলল, যেন কিছু একটা ছিল সেই কথায়। বাবা মা যেন আশ্বস্ত হলেন। কিন্তু আমার মন ছোট হয়ে গেল। আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল, কিন্তু যখনই সাহেবের মুখের দিকে তাকালাম, তার হিম দৃষ্টিতে আমার ইচ্ছেগুলো কেমন ছাই হয়ে উড়ে গেল। কেন যেন মনে হলো, এখন আমি যদি বায়না ধরি এই লোক হয়তো আমাকে যেতে দিবে, কিন্তু আমি তার মুখ কখনো দেখতে পারবো না। তাই বায়না করতে পারলাম না। মা যাবার সময় খুব ধীরে বললেন, জামাই, বাবার অবাধ্য হবি না। কেমন রাগী মানুষের মন নরম থাকে। দাহা মিথ্যে কথা। আমার সাহেবের মন কংক্রিটের মতো শক্ত। নয়তো নিজের থেকে ছোট একটা অসুস্থ মানবীর দিকে কেউ কঠিন হিমশীতল চোখে তাকাতে পারে? আমি মনে মনে তাচ্ছিল্য ভরে হাসলাম। সাহেব আমাকে ভালোবাসবেন, এটা অলীক কল্পনা। সেই অলীক কল্পনা পূরণ হবার নয়। আমার সাহেব 15 দিনের ছুটি নিলেন। এই 15 দিনে তিনি বাড়ি থেকে বের না হবার প্রকল্প নিলেন। তার কাজ আমাকে চোখে চোখে রাখা। এমন না যে সে আমার যত্ন করে উল্টে দিচ্ছেন। খাবারটাও আমার নিজ হাতেই খেতে হচ্ছে। বাহানা করার কোনো উপায় নেই। মিষ্টি আপু কলেজে যাওয়ার আগে রান্না করে যান। সেই রান্নাটাই প্লেটে বেড়ে তিনি আমার কাছে নিয়ে আসেন। বিছানার পাশের টেবিলে প্লেট রেখে বলেন, কৃপা করে খেলে ভালো হয়। অসহ্য একটা কথা, কৃপা একটু আমার উপর করলে আমি বাঁচি। ওষুধটাও হাতে দেয় না। একটা পিরিচে করে দেন, পানিটাও সেখানে রাখেন। আমি শুধু নিশ্চুপ তার কাণ্ডগুলো দেখি আর হাসি। কি ভাগ্য! আমার ফুফু বলেছিলেন, তোর বয়স কম, দেখবি বুড়ো বর বেশি সোহাগ করবে। মাথা আর মুন্ডু। সোহাগ তো দূর, একটু মায়া করে তাকায়ও না। আমি একটু একটু করে নিশ্চিত হতে থাকলাম এই বিয়েটাই তার মত ছিল না। অবশ্য এটার কিছু যুক্তিও আমার কাছে আছে। তিনি হয়তো একটা গোছানো সংসারী মেয়ে চেয়েছিলেন। যেহেতু তিনি ঘরের কর্তা, তার একজন কর্ত্রী চাই। নবাজ বা গরম পানিও ঢালতে পারি না। বিয়ের পরদিন তার কতগুলো টাকার গোস্তা গেল। 15 দিন অফিস কামাই গেল। এমন মেয়েকে অপছন্দ করাই কি স্বাভাবিক নয়? কিন্তু তবু আমার ছোট্ট হৃদয় একটুখানি আদর চাইছিল, যেন একটু কমল চোখে তাকাবে, একটু মিষ্টি করে বলবে, বউ তুমি চিন্তা করো না, তোমার পা ঠিক হয়ে যাবে। আমি আছি সে গুরু বাড়ি। আমার পায়ে ব্যান্ডেজ হবার জন্য সব থেকে ঝামেলা হলো বাথরুম করতে। সাহেবকে বলতে গেলে গলা কাট হয়ে যেত। লজ্জায় শরীর কাঁপতো, গলা থেকে স্বর বেরোতে চাইতো না। প্রথম দিন বলেছিলাম মিষ্টি আপুকে একটু ডাকবেন। তিনি তখন মনোযোগ ল্যাপটপে কাজ করছিলেন। খুব জরুরি কিছু হয়তো। তাই চোখ না তুলেই বললেন, হুঁ, মিষ্টি আপুকে ডাকুন না। এবার তিনি চোখ তুলে চাইলেন। ব্রজগোল একত্র করে কপালে তীব্র ভাঁজ ফেলে ঠান্ডা সুরে শুধালেন, কেন? আমার গাল লাল হয়ে গেল। কেমন যেন হাঁসফাঁস করতে লাগলাম। পা পড়ার পর থেকে শাশুড়ি শুধু পেটিকোট আর মেক্সি পরতে বলেছেন, কাপড় তুলে বাথরুমের সিটে বসিয়ে দেওয়াটা খুব লজ্জাজনক একটা ঘটনা। আমি তাকে কি করে বলবো সেটা? আমার কান গরম হয়ে গেল। হাতের ফাঁকে ওড়নাটা দলামোছা করতে লাগলাম। তিনি আমার মুখের দিকে ধারালো চোখে তাকিয়ে আছে, যেন আমার উত্তরের প্রতীক্ষায়
আছেন। আমি উত্তর দিলে তিনি সেই অনুযায়ী কাজ করবেন। আমার উত্তর না পেয়ে তিনি সসূচক শব্দ করে ল্যাপটপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে আসতে দেখেই আমার হাত ঘামতে লাগলো। তিনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে তার বিশাল হাত দুটো দিয়ে আমাকে পাজা কোলে তুলে নিল। আমি টাল সামলাতে না পেরে তার গলা পেঁচিয়ে ধরলাম। চোখ বড় বড় করে দ্রুত বেগে নিঃশ্বাস ছাড়ছিলাম। বুক কাঁপছিল আমার। তিনি একবার আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে। বিড়বিড় করে বললেন যন্ত্রণা। ওনার কথায় আমার মুখে কালো মেঘ নামলো। যন্ত্রণা যখন পোহাতে কেউ বা মাথার দিব্যি তো দেয়নি। কে বলেছে এখানে রাখতে? ছাড়বেও না, আবার রাগও দেখাবে। যন্ত্রণা তো আপনি সাহেব। আপনি আসতো যন্ত্রণা। যন্ত্রণা তো কেবল শুরু ছিল। মূল যন্ত্রণা হলো ঘুমানোর সময়। আমাদের খাট খুব প্রশস্ত নয়, একজনের জন্য একটু বড়, দুজনের জন্য ছোটই বলা যায়। ভালো করে ঘুমাতে হলে জড়াজড়ি করতে হবে। সাহেব ঘুমান ওদম গায়ে সুঠাম শরীরটাকে নিচে ফেলে পিঠ উপরে করে ঘুমান। ফ্যান থাকে ফুল স্পিডে, তার গা থাকে সরানো। প্রথম দিন আমি ঘুমাইনি, কোনো মতে কোনায় গা গুলিয়েছিলাম। কিন্তু এখন আমার পায়ে ব্যান্ডেজ, সেই পায়ের নিচে থাকে বালিশ। রাত হতেই দেখলাম সাহেব পাঞ্জাবি খুলে ফেললেন। উদম গায়ে ঘুমানোর জন্য টান টান হয়ে শুলেন আমার পাশে। আমি নড়ে সরতে গেলেই তিনি প্রায় ধমকে উঠলেন। কি হয়েছে? আমি কেঁপে উঠলাম। মিনমিনিয়ে বললাম এখানেই শুবেন। হ্যাঁ, শুনি না কি বলছি? খাট তো একটু ছোট। আমার কথা শুনে তিনি এমনভাবে চাইলেন যেন আমি তার কিডনি চেয়ে বসেছি। কিছু সময় স্থির শীতল দৃষ্টিতে তাকিয়েছিলেন। অস্বস্তিতে আমার বুক দোক দোক করছিল। তিনি কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লেন। তার মধ্যে নিচে শোবার কোনো ভাব দেখলাম না। অগত্যা আমি নিজেকে একটু গুটিয়ে নিলাম। তিনি চোখ বুজে কঠিন গলায় বললেন এভাবেই থাকার অভ্যাস করতে হবে। এখন আমি রাত দুপুরে টেনে টেনে খাট বড় করতে পারবো না। আমি কি তাকে তাই বলেছি? অসহ্য, যা বোঝার তা না বুঝে খালি উল্টা। দেখ, আমি চোখ বুঝলাম, কিছু বলতে ইচ্ছে হলো না। বলা মানে গর্জে উঠবেন মহারাজ। কি দরকার? চোখ বুঝতেই কেমন ক্লান্তি ঢলে পড়ল চোখে। ধীরে ধীরে গাঢ় হলো রাত। নীরবতা আনাচে কানাচে ছড়িয়ে পড়ল, ঘরল। ঘুম তখনও গাঢ় হয়নি আমার। হঠাৎ সুতাম পেশিবহুল হাতের বাঁধন। অনুভূতি হলো শরীরময় গাঢ় সেই আলিঙ্গন। আমি চমকে উঠলাম। ঘুম পালিয়ে গেল মুহূর্তেই। নড়তেই যাব অমনি ভারী গম্ভীর স্বর কানে এলো, কৃপা করে না নড়লে ভালো হয়। কথাটা শুনতেই আমি আবারও জমে গেলাম। মনে হলো এত বাতাস থাকা সত্ত্বেও আমি শ্বাস নিতে পারছি না। কিছু বলতেই যাব, তখন অনুভব করলাম আলিঙ্গনটা আরও গাঢ় হয়েছে। তার এবং আমার মধ্যকার দূরত্ব নেই, এর কাছাকাছি। ওনার গালের খোসা খোসা দাড়িগুলো আমার গালে বিচ্ছে। উষ্ণ নিঃশ্বাস গালের উপর পড়ছে। বিয়ের আগের দিন মা আমাকে ইশারায় বলেছিল বর কাছে টানলে বাধা দিবি না। ফলে সাহেব যদি এই মুহূর্তে আমাকে কাছে চায়, তাকে বাধা দেওয়ার মতো সাহস বা শক্তি আমার নেই। অত ভারী একটা শরীরকে দু হাতে ঠেললেও আমার মতো পাটকাঠির পক্ষে সরানো সম্ভব নয়, কখনোই নয়। আমার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হতে লাগলো যেন। পুরুষের সান্নিধ্য এমন যাতনাদায়ক হবে জানা ছিল না। নিজেকে সামলানোর আগেই অনুভূত হলো গলার কাছটায় সাহেব মুখ ডুবিয়েছেন। তার দাড়ি খোসা আমার চামড়া বিদ্ধ হচ্ছে, সেই সাথে বেসামাল চুমু, উষ্ণ ঠোঁটের লাগাম ছাড়া স্পর্শে আমার গলা ঘাড় জ্বলছিল। নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। মনে হলো উপকূলীয় অঞ্চলের তীব্র কাল বৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সেই নগণ্য ঝাউ গাছটি আমি। সাহেব আরও বেপরোয়া হয়ে উঠতেই আমি অস্পষ্ট স্বরে গঙ্গিয়ে উঠলাম। আমার পা। আমার কথাটা শোনার সাথে সাথে সাহেব গলা থেকে মুখ তুললেন। গাঢ় নয়নে আমার পায়ের দিকে তাকিয়ে শুধালেন পায়ে কি হয়েছে? গম্ভীর স্বরে। সামান্য উদ্বেগ ছিল কি? ঘর তখন অন্ধকার।
শুধু নীল একটা ডিম লাইট জ্বলছিল। সেই আলোতে তার কঠিন মুখখানা আমি আবছা দেখলাম। কপালের তীব্র ভাঁজ, চোখ জোড়া পর্যবেক্ষণে ব্যস্ত আমার পা। তিনি এবার আমার চোখে চোখ রেখে শুধালেন, কি হয়েছে পায়ে? কিছু হয়নি। তাহলে? তার মুখে তীব্র বিস্ময়। তিনি উত্তরের প্রতীক্ষায় রয়েছেন যেন। আমি শুকনো ডোক গিলে বললাম, পায়ে তো ব্যান্ডেজ। আমার পায়ের এখানে কি ফাংশন? পাল্টা প্রশ্নের উত্তর কি দেওয়া যায় বুঝে উঠতে পারলাম না। ফুটো বেলুনের মতো চুপসে গেলাম। তিনি কিছু সময় আমার দিকে শীতল সুচালো দৃষ্টিতে তাকিয়ে গাঢ় স্বরে বললেন, পা পায়ের জায়গাতেই আছে। পা নিয়ে না কি আমি মঙ্গল গ্রহে যাচ্ছি, নাকি 400 মিটারের দৌড় দিচ্ছি? আবার পা দিয়েছো, কিটকিটিও খেলা হবে না? এখন অন্য কোনো সমস্যা থাকলে কৃপা করে বললে ভালো হয়। তার সরাসরি প্রশ্নে আমি লজ্জায় মিয়ে গেলাম। চোখ নত হলো। শব্দ খুঁজে পেলাম না বলার মতো। কি বলবো? আমাকে একটু সময় দিন, পাটা সেরে যাক নাকি। আমার আপনাকে খুব ভয় করে। আপনি কাছে আসলে মনে হয় খেয়ে ফেলবেন। কি বলবো? তিনি আমার ওপর উবো হয়ে শুরু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরখ পড়ছে না তার, যেন আমার অন্তরাত্মাও গুটিয়ে দেখছেন তিনি। সেই দৃষ্টি আজ পেতেই আরও গুটিয়ে গেলাম। এবার তিনি প্রচণ্ড বিরক্ত প্রকাশ করলেন। তিক্ত স্বরে বললেন, আমার সময় নষ্ট করা একেবারে অপছন্দ। কথাটা শুনে কিছু বলতে যাব, তার আগেই পুরো ঠোঁটের স্পর্শে আমার ঠোঁট বন্ধ হয়ে গেল। আর কিছু বলা হলো না। তার একটি হাত চলে আমার চুলের পিছনে। তার উন্মাদ চুমুতে চোখ বুজে ফেললাম। সাহেবের কথাগুলো যতটা তিক্ত, তার স্পর্শ ততটাই কোমল। আদুরে আমার চোখ ঝাপসা হয়ে গেল। অনেক আটকানোর চেষ্টা করলেও সেই অবাধ্য অশ্রুগুলো গড়ালোই। সেই সাথে নাক বন্ধ হয়ে গেল। ফলে নাক টানতেই সাহেব সতর্ক হলেন যেন। আমার বুকের খাঁজ থেকে মুখ তুলে তাকালেন গভীর দৃষ্টিতে। পল কয়েক দেখেই বিরক্তি নিয়ে দাঁত বলে সরে গেলেন। আমার মনে হলো বিশাল একটা ভুল করে ফেলেছি। বাধ্য হয় সাহেব শতান হয়ে তার বালিশে শুয়ে পড়লেন। চোখের ওপর হাত দিয়ে চোখ ঢেকে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। নীল আবছা আলোতে তার মুখখানা বিরস লাগলো। কাটা কাটা সোয়ালটা দেখা যাচ্ছে। আমার উচিত ছিল তার সাথে আমার মনের সংশয়গুলো ব্যক্ত করা, কিন্তু মনের গভীরতম কথা তাকেই বলা যায় যার প্রতি বিশ্বাস জন্মে। সাহেবের প্রতি তখনও আমার বিশ্বাস জন্মায়নি। থিতিয়ে গেলাম অনিশ্চয়তা সংকোচে। কিছু সময় বাদে আবার একটা অদ্ভুত ঘটনা। সাহেব তার বাঁ হাতে আমাকে হ্যাকসা টানে নিজে প্রশস্ত বুকের কাছে নিয়ে এলেন। এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন। গাঢ় স্বরে বললেন, শান্তি হয়েছে। এখন কৃপা করে আমাকে এমন হাপুস নয়নে না দেখলে ভালো হয়। আমি কোনো চিড়িয়াখানার জন্তু না। এ প্রথম যেন তার কণ্ঠে কোনো উত্তাপ্ত ছিল না, বরং যথেষ্ট নরম শোনালো ভারী গলাটা। আমার সংশয়ের খরা জমিতে আশ্বাসের এক পশলা বৃষ্টি নেমে এলো। জল রূপে ভেসে গেল ভয়গুলো। আমি দুহাতে আমার সাহেবকে জড়িয়ে ধরলাম। সেই প্রথম আমি নিচ থেকে তাকে ছুঁয়েছি। তার পেশিবহুল হাতটা ছিল আমাকে ঘিরে। আমি তার প্রশস্ত বুকে মুখ গুজে ঘুমিয়েছিলাম। সে গোলাপ হোক বা কাঁটা, তার অবস্থান আমার খোঁপাতি গোলাপ হলে তা বরং আমি কোনো বইয়ের পাতায় সযত্নে রেখে দিব। আর কাঁটা হলে তাতে আঘাত পাবো, এইটুকুই তো। ভাগ্য যখন আমাদের জোর বেঁধেছে, তা অস্বীকার করতে ক্ষতি কি? সাহেব বাসায় থাকা মানে ঘরে অব্যক্ত আতঙ্ক বিদ্যমান। সাহেব হলেন আমাদের বাসার কিম জং উন। আমরা নর্থ কোরিয়ার নিরীহ জনগণ। তার অনুমতি ছাড়া হাসাও যেন অপরাধ। তার এই মর্শাল লতে সবাই অতিষ্ঠ। মায়ের ডায়াবেটিস আছে, কিন্তু তিনি তার ওষুধ বা খাবারের ব্যাপারে তিনি অচেতন।
মন চাইলো 2 চামচ চিনি দিয়ে চা খেলে। এই বিষয়টা জানতেন না সাহেব। একদিন ধরা পড়ল। ও বাবা, কি দক্ষজঙ্গ! মায়ের দিকে তিনি কড়াগড় নয়নে তাকাতেই মা ছোট বাচ্চাদের মতো বললেন, আর খাবো না, আজ একটু মন চাইছিল শুধু আজ। মা উত্তর দিতে পারলেন না। সবাই আমরা ততস্থ। সাহেব মায়ের ওষুধের ডিব্বা বের করলেন। পাতার ওষুধ শুনে একটা ওষুধের পাতা ভরা পেলেন। সেটাই এখন নাকি 4টা ওষুধ থাকার কথা, আছে 10টায়। মানে মা খাননি? তিনি হুঙ্কার দিলেন মিষ্টি আপুর উদ্দেশ্যে। মিষ্টি আপু আমতা আমতা করে বললেন, আমি তো পাতা বের করে দিই, মা না খেলে কি করব? খুলে হাতে দিতে হাত ক্ষয়ে যায়। মিষ্টি আপু জবুথুবু হয়ে গেলেন। কিছু বললেই খেপাতে সাহেব খেপে যাবেন। সাহেব কপালে চামড়া টেনে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগেশ্বরে বললেন, শোনো মা, ওষুধ না খেয়ে আমার পয়সা বাঁচানোর কৃপান কোনো প্রয়োজন নেই। বরং কৃপা করে ওষুধ না হয়ে আমাকে একটু স্বস্তি দিলে ভালো হয়। সাহেব সেদিন ফরমান জারি করলেন, ঘরে এখন থেকে মিষ্টি বন্ধ, চিনি বন্ধ। সবাই কেন যেন অসহায়ের মতো আমার দিকেই চাইল, যেন এই শাস্তির জন্য আমিও দায়ী। অবশ্য আমার জন্যই খচ্চর সাহেব ঘরে থাকছে। পাটা যে কবে সারবে আর সাহেব সকাল সকাল বেরিয়ে পড়বে। দ্যাট যন্ত্রণা! মনে মনে কথাটা বলতেই আমি হেসে উঠলাম। সাহেবের মুদ্রাদোষ আমাকেও ধরেছে। আমার হাসির শব্দ কি তার কানে গেল নাকি? তিনি কঠিন নয়নে আমার দিকে তাকালেন। আমার হাসির সাথে সাথে উবে গেল। চোখ সরিয়ে নিলাম। উফ সাহেব, আপনি এত যন্ত্রণা কেন? হাসতেও পারবো না আমি। 7 দিন পর ডাক্তারের চেক আপ, দেখা গেল পায়ে কোনো ইনফেকশন হয়নি। আস্তে আস্তে চামড়া বাঁধছে, সময় লাগবে। ব্যান্ডেজ খোলা হলো, তবে ড্রেসিং করতে জোর দিয়েছেন। অবশ্য এতদিন আমার ড্রেসিংগুলো সাহেব নিজ হাতেই করেছেন। ড্রেসিংয়ের সময় আমি আতঙ্কের কাঠ হয়ে বসে থাকতাম। সাহেবের পু পছন্দ না। তিনি প্রথম দিন কঠিন স্বরে বলে দিয়েছিলেন, কৃপা করে ফ্যাস ফ্যাস না করলে ভালো হয়। আমার অত্যন্ত অপছন্দ এই ফ্যাসানি। আল্লাহ জবাব দিয়েছেন, সমস্যাগুলো শেষ জবাবে বললেই ভালো হয়। কিন্তু কৃপা করতে পারলাম না। ওনার উত্তপ্ত নয়নে তাকালে আমার জবান বন্ধ হয়ে যায়। একটা শব্দ বের হয় না। অবশ্য এই সমস্যা একটু একটু দূর হয়েছিল বটে, কিন্তু বহু সাহস লেগেছিল এখনও। সাহেবের দৃষ্টি আমার জবান বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর দৃষ্টি তার। ডাক্তারের চেম্বারে থেকে বের হতেই দেখলাম একটা ফুচকার দোকান। ফুচকা দেখেই আমার জিভে পানি চলে এলো। আমার ছোটোবেলা থেকে আমার একটা অস্বভাব আছে, তা হলো মুখে কিছু না চাওয়া। বাবার সাথে স্কুলে যাওয়া বা আসার পথে কখনো কিছু খেতে মন চাইলে আমি বারবার শার্টের হাতাটা একটু টেনে তার দিকে তাকাতাম। বাবা বুঝে যেতেন আমার বাবা ততটা বিত্তবান নন। এমন অনেক সময় হতো বাবার পকেটে টাকা থাকতো না। বাবা তখন অসহায় নজরে আমার দিকে তাকিয়ে বললেন, আজ নেই মা। সে কারণে আমার মুখ ফুটে চাওয়া অভ্যাস হয়নি। মনে হয় মুখ ফুটে চাইলে অপর মানুষটি না দিতে পারার যাতনা হবে। আমি তাই তার দিকে তাকিয়ে নিজের চাওয়া ব্যঙ্গ করতাম। স্বভাববশত আমি সাহেবের দিকেও তাকালাম। কেন যেন মনে হলো তিনিও হয়তো আমার মনে কথাটা বাবার মতো বুঝে যাবেন। তার শার্টের হাতায় একটু টান দিতেই তিনি বিরক্ত নিয়ে শুধালেন, কি তপ্ত রোদে মুখখানা তার ঘেমে গেছে, কপালে ঘামের স্তূপ। একটা রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে সে বিরক্ত। ফলে কি আরও ঝাঁঝালো শোনালো। আমার আর চাওয়ার ইচ্ছা হলো না। আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। কপালে তীব্র ভাঁজ ফেলে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন তিনি। অতঃপর একদলা থুতু ফেলে বললেন, যত সব। আমি চোখ সরিয়ে নিলাম। আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল খুব, কিন্তু ওনার প্রকোপের ভয়ে ইচ্ছে মেরে ফেললাম। ফলে এক প্রকার কৃপা করেই ফেললাম। একটু পর একটা রিক্সা পাওয়া গেলেও তিনি কোলে তুলে নিলেন আমাকে। রিকশায় বসাতে বসাতে কঠিন স্বরে বললেন, একেই পা পোড়া। এরপর
হাগা ছুটলে বিপদ বাড়বে, বই কমবে না। তার কথা শুনে আমার গাল জমে গেল। লজ্জায় আমি চোখ নামিয়ে ফেললাম তার লাগামহীন কথা শুনে। মনে মনে বললাম, আল্লাহ আমাকে তুলে নেন। এই খস্তর সাহেব আমার মান সম্মানের ফালুদা করে দিচ্ছে। এসে করছে প্রাণ ভাব খেয়ে অজ্ঞান হয়ে যায়। আমার দেবর মাহমুদ পড়াশোনায় নবডঙ্গা। তার জীবনের একটাই দুঃখ, তা হলো পড়াশোনা। পড়তে বসলে তার হাতে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, অথচ টোটো করে ঘুরতে তার ক্লান্তি নেই। সাহেব বাড়ি থাকায় সে বের হতে পারছে না। কিছু লাফাঙ্গা বন্ধু আছে, তারা প্রতিদিন জানলার ধারে এসে তাকে ডাকে, আয় আয়, কিন্তু মাহমুদ বের হতে পারে না, কারণ আমার সাহেবের শকুনি নজর। তিনি এক বিকেলে ওই আয় আয় পাটিকে ধরে ফেললেন, গম্ভীর গলায় বললেন, এই কাকে চাই? মাহমুদের বন্ধুরা তবদা খেয়ে গেল। হকচকিয়ে তোতলাতে তোতলাতে বলল, মাহমুদকে ডাকছিলাম ভাইজান। কি কাজ ওকে নিয়ে? কোচিংয়ে যেতাম। ডাহা মিথ্যা। মাহমুদের এই সময় কোনো কোচিং নেই। ও এখন বড় মাঠে ক্রিকেট খেলবে। ছেলেটার সামনে ফার্স্ট ইয়ার পরীক্ষা, অথচ গুরুত্ব নেই তার। আমারও টেস্ট পরীক্ষার সামনে। ইস, হয়তো দেওয়া হবে না। বুকের দীর্ঘশ্বাসটা ফোঁস করে ফেলে মনোযোগী হলাম সাহেবের কর্মকাণ্ডে। সাহেব তাদের বলে উঠলেন, এই উপরে আসো তোমরা। কোন কোচিং আমিও দেখি। মাহমুদ এবং তার আই আই সংঘ জেরার পড়ল সাহেবের। তাদের মুখগুলো একেবারে বিবর্ণ লাগছে। সাহেবকে তারা কোনো মতে বলল, ভাইজান কেমিস্ট্রি কোচিং আছে। স্যারের নাম কি? তুর্য স্যার। কথার হনু জি বললাম, তিনি কোনো কলেজের স্যার? স্যার না ভাই, ভার্সিটির কেমিস্ট্রিতে পড়ে। এই জন্য মাহমুদ নতুন করে 800 টাকা চেয়েছিলি? হ্যাঁ, আসলে হাফ ইয়ারলিতে ফেল করেছিলাম তো, তাই যা বই নিয়ে আয়। আমিও দেখি তুর্য ভাই কি পড়ায়। মাহমুদ এবং আই আই সঙ্গের প্যান্টে হিসু করে দেবার মতো অবস্থা হলো। আমার সাহেবের ধারালো বাঘের মতো দৃষ্টির প্রকোপে তারা বলেই দিবে যেন, ছেড়ে দাও ভাই, কেন্দ্রে বাসি। তারা নড়ছিল না দেখে সাহেব এবার দমকে উঠলেন। পায়ে কি কেউ সিমেন্টে খোদাই করে দিয়েছে, নাকি পা মেঝেতে সিপকেস গেছে? যাস না কেন? মাহমুদ ছুটে গিয়ে বই আনলো। আমার সাহেব টানা প্রশ্ন করতে লাগলো। বুলেটের মতো সেই প্রশ্নের আঘাতে মাহমুদ এবং আই আই সঙ্গ কপোকাত আমার মুখ নিষ্পিস করছিল উত্তর দিতে। একটা সময় ফট করে বলেই ফেললাম দুই একটার উত্তর। আমার উত্তর শুনে সাহেব শুরু নয়নে চাইলেন। গাদাগুলোকে আর প্রশ্ন না করে এবার প্রশ্ন আমার দিকে ছুড়লেন। আমি উৎসাহের সাথে উত্তর দিতে লাগলাম। কখন যে আমার মুখ উজ্জ্বল হয়ে গেল টের পেলাম না। সাহেব বই বন্ধ করলেন। মাহমুদকে কড়া স্বরে বললেন, এই কোচিং এর স্যারের সাথে আমি কথা বলবো। শালায় 800 টাকা নিচ্ছে, অথচ পর্যায় সারণীয় 17 গ্রুপের মৌলের নামও পারিস না। আমার টাকা কি গাছে ধরে? মাহমুদের মুখ শুকিয়ে চুপসে গেল। আই আই সঙ্গ একসাথে বলে উঠল, ভাইজান আজকেই যাই। কেন কোচিংয়ে যাবে না? শেষ হয়ে গেছে এতক্ষণে। এখন বাসায় যে পড়তে বসবো বলেই সুদ দিল তারা। মাহমুদের মুখটা হাত থেকে পড়ে ভেঙে যাওয়া ডিমের মতো হয়ে গেল ছিল। সে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভেবেছিলাম সাহেব বুঝে আমাকে শাবাশি দিবেন, কিন্তু এমন কিছু হলো না। তিনি সুন্দর টেবিলে বসে ল্যাপটপে মুখ গুজলেন, যেন কিছুই হয়নি। শালা কৃপাদারি হতুম সাহেবের 15 দিন ছুটি নেওয়া হলো না। একটা বিশেষ দরকারে তাকে 11তম দিনে অফিস যেতে হলো। তিনি সকালে ফোন পেয়ে প্রচণ্ড বিরক্ত হলেন। শুধু দ্যাত যন্ত্রণা দূর এগুলো বলছিলেন। একবার আমার দিকে তাকিয়ে শোধালেন, পায়ের কি হাল? ভালো। একা থাকা যাবে কি? হ্যাঁ, আর একা তো না, মিষ্টি আপু মা তো আছেন। নিজের প্রবল অহং এর জন্য আমার মাকে ডেকে আনলেন না তিনি। আনলে ভালো হতো। যাবার সময় আমাকে বাথরুম করিয়ে খাতে বসিয়ে বললেন, আমি যেন এসে কোনো অঘটন না দেখি। কৃপা করে শান্ত হয়ে থাকলে ভালো হয়। আমি মাথা দোড়ালাম। তিনি বেরিয়ে যাবার আগেও ঘরে আমার দিকে চাইলেন।
কপাল কুঁচকে ভারী স্বরে শুধালেন, পারা যাবে তো? হ্যাঁ, আমি পারবো, পারলেই ভালো। সাহেবকে চিন্তিত দেখালো। তার চিন্তা দেখে আমার হাসি পেল খুব। একটা চাপা আনন্দে আমার হৃদয় কুলকুল করছে। সাহেব আমাকে নিয়ে চিন্তিত। কোথাও না কোথাও আমি তার হৃদয়ে প্রবেশ করেছি মা, ভাই বোনের মতো। এখন আমিও তার একটি চিন্তার মানুষ। আমি হেসে বললাম, আমার জন্য চিন্তা করবেন না, আমার কিছু হবে না। চিন্তা কে করেছে? যত সব, কড়াসরে উত্তর দিলেন তিনি। তারপর হন হন করে বেরিয়ে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার অলীক কল্পনার উপর তাচ্ছিল্য ভরে হাসলাম। হায় রে কানন, কি হতো সারা চিন্তা তোর? সারাদিন বিপদ হলো না? বিপদ বাঁধল বিকেলে। আমার খুব বাথরুম চাপলো। আমি মিষ্টি আপুকে ডাকলাম। মিষ্টি আপুর ঘর আমার ঘরের পাশে। মা থাকেন নিচে। আমি ডাকলে মিষ্টি আপু শুনতে পান। আমি বার কয়েক ডাকলাম, কিন্তু মিষ্টি আপু সাড়া দিলেন না। তিনি হয়তো ঘুমাচ্ছেন। মাকে ডাকা অনর্থক। বেচারি হাঁটুর ব্যথা নিয়ে দোতলায় আসতে পারবেন না। তাই ঠিক করলাম নিজেই যাব। আমি ধরে ধরে দাঁড়াতে পারি তখন। পায়ের চামড়া বেঁধেছে খানিকটা। অ্যান্টিবায়োটিক অবশ্য তখনও চলছিল। গড়ালিতে ভর করে হাঁটলে আমি বোধ করেছিলাম পারবো। পেটিকোটটা গুটিয়ে আস্তে করে খাট থেকে নামলাম। গোড়ালিতে ভর দিয়ে দিয়ে বাথরুমে গেলাম। আমার নিজের উপর গর্ববোধ হচ্ছে। সাহেব আসলে তাকে বলবো, আপনি আর কামাই দিয়েন না, আমি সুস্থ। ততক্ষণ পর্যন্ত কোনো ঝামেলা হলো না। যেই ফেরত আসবো অমনি একটা মস্ত তেলাপোকা দেখতে পেলাম। বেসিনের কোণায় সুর বের করে আসে। তেলাপোকাটা আবার উঠতেও পারে। ওই দেখে আমার আত্মা খাড়া হলো। আমি উড়ন্ত তেলাপোকা প্রচণ্ড ভয় পাই। যেই না তেলাপোকাটা তার পাখা উড়ালো, আমি ভুলে গেলাম আমার পায়ে এখনও কাঁচা মাংস। আঙুল মেঝেতে রাখতেই জ্বলে উঠল। তেলাপোকাটাও আমার মাথার ওপরে উঠছে। ভয়, আতঙ্ক আর যন্ত্রণায় আমার অবস্থা নাজেহাল। তাড়াহুড়ো করে বের হবার জন্য দৌড় দিতেই পাটা পিছলে গেল মেঝের পানিতে। আমি টাল সামলাতে পেরে বাথরুমের কোলের নিচে পানি ভর্তি বালতি সহ মুখ ডুবে পড়লাম। আমার পায়ের কাঁচা মাংস থেকে গল গল করে রক্ত বের হতে থাকলো। কি তীক্ষ্ণ ব্যথা! আমার চিৎকারে অবশেষে মা এবং মিষ্টি আপু এলেন। আমি ভিজে একাকার। তারা আমাকে তুললেন। মিষ্টি আপু বললেন, আমাকে ডাকলে না কেন? আমি ব্যথায় কাঁদতে কাঁদতে বললাম, ডেকেছিলাম। আমার ভেজা কাপড় পরিষ্কার করে দিলেন মিষ্টি আপু। পা ড্রেসিং করলেন। সদ্য বাঁধা কাঁচা চামড়া বালতির কোনায় লেগে আবার নরম হয়ে গেছে, তাই রক্ত বেরিয়েছে। এই ঘটনা সাহেবকে জানানোর 1 ঘন্টার মধ্যে তিনি বাড়ি এলেন। অবিন্যস্ত এলোমেলো অবস্থা, তার টাইটা ঢিলে হয়ে আছে। শার্টার অবস্থা বেগতিক। গ্রামে তার চুল লেপ্টে আছে কপালে। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন তিনি। আমার পায়ের অবস্থা খুব একটা খারাপ নয়, কিন্তু তা দেখে সাহেবের মুখখানা কেমন রাগে লাল হয়ে গেল। তার রাগে লাল হওয়া মুখখানা দেখে আমার বুকে কাশ বাসা বাঁধল। তার সোয়াল কঠিন, চোখ রোষের অগ্নিতে দগ্ন। মিষ্টি আপুর দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে শুধালেন, কিভাবে হলো? ও আমাদের কাউকে ডাকেনি, একা একা বাথরুমে গিয়েছে। মিষ্টি আপুর মিথ্যে কথাটা আমাকে খুব কষ্ট দিল। আমি আহত চোখে তার দিকে তাকাতেই তিনি অপরাধীর মতো তাকালেন। বুঝলাম ভাইয়ের রাগের শিকার সে হতে চায় না। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন তোমাকে ভাই কিছু বলবেন না, কিন্তু আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। মিষ্টি আপুর ভাষ্য শুনে আমার দিকে চাইলেন সাহেব। আমি তার দিকে তাকিয়ে নিরীহ শাবকের মতো বললাম, আমার তর সইছিল না। তিনি কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন, কপালের চামড়া টানতে লাগলেন, তারপর হনহন করে বেরিয়ে গেলেন। তার চোখ মুখ ছিল ইস্পাতের মতো কঠিন। হয়তো বউয়ের কাছে কৃপা চাইতে পারলেও বউকে সবার সামনে ধমকানোর স্বভাব তার নেই। ফলে একটু স্বস্তি পেলাম। মা তার পিছন পিছন বের হলেন। তিনি ঘরের বাইরে চিৎকার করছেন। সেই চিৎকার আমার ঘর অবধি আসছে। মা তাকে শান্ত করার প্রবল চেষ্টা চালাচ্ছেন। ব্যর্থ চেষ্টা। এর মধ্যে একটা
কথা খুব কানে বিঁধল। এর জন্য আমি বাচ্চা মেয়ে বিয়ে করতে চাইনি। বলেছিলাম না, আমি বলেছিলাম যে আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না। শুনলে না কেন? যন্ত্রণা যত সব আমার ঘাড়ে জুটে। সাহেবের রুদ্র কণ্ঠ ঘর কাঁপাচ্ছে, সেই সাথে আমার ছোট্ট মন। সাহেব আমাকে অপছন্দ করেন বিষয়টা এতকাল শুধু আন্দাজ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। চোখ জ্বলছে আমার, অকারণেই বুক বার হয়ে গেল। মাত্র 13 দিনের বরের এমন বিরূপ মনোভাব সহ্য হলো না যেন। আমিও বোধ হয় আর 5টা মেয়ের মতোই বদরাগী হলেও স্বামীর অপেক্ষা সহ্য করার ক্ষমতা নেই। সাহেবের ভারী গলা এখনও কানে আসছে। মা তাকে বারবার বুঝাচ্ছেন, আসতে বলো, বউ শুনবে। সাহেব তীব্রস্বরে বলল, দোষটা কার মা? তোমারা আমাকে বিয়ে দিতে হাত পা সরিয়ে আরামসে দিন কাটাচ্ছ, আর আমার ঘাড়ে আরও একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছো। একটা বাচ্চা মেয়েকে এখন আমার মানুষ করতে হবে। সব কাজ ফেলে ছুটি বইয়ের সামনে এসে বসে থাকবো আমি? একদিন এই মেয়েকে দেখে রাখতে পারোনি তোমরা? আমি মিষ্টিকে পই পই করে বলে গিয়েছিলাম, ভাবির কাজ ছাড়া হবি না। আমি কি শান্তি মতো নিজের কাজও করতে পারবো না? এজন্যই তো বলেছিলাম বউকে বাপের বাড়ি দিয়ে আয়। মিষ্টি একা হাতে কত সামলাবে? আর বইয়ের নিজের তো সতর্ক থাকা উচিত ছিল। আমার বইয়ের যত্ন আমার বাড়িতে হবে না কেন? আমি যখন ছিলাম তখন তো ঠিক হয়েছিল, এখন হবে না কেন? আরোকে বলছো তুমি অসতর্ক? ওর বয়স ছোট, তুমি জানতে না? পই পই করে বলেছিলাম এত ছোট মেয়ে আনে না। একটা 17 পেরিয়ে 18তে পা রাখা মেয়ের থেকে তুমি কি আশা করো? ও কি বুঝে সংসারে কিছু? নাও আমাকে বুঝে। 18 বছরে আমার কোলে তুই ছিলি, বউ এত ছোট না। সবাই এক হয় না মা, তোমার দেখে শুনে তাহলে নিজের মতো সর্বগুণ সম্পূর্ণ মেয়ে আনা উচিত ছিল। তুমি একটা ডেলা নিয়ে এসেছো, এখন যখন এনেই ফেলেছো, ফেলতে তো পারবো না। এখন শিখিয়ে পড়িয়ে নাও। কাদা থেকেই কলস হয়, সেটাকে বানাতে হয়। মার কথা বললেন না? সাহেবের রসের মুখে উত্তর খুঁজে পেলেন না বুঝি? সাহেব এবার শান্ত হয়ে গেলেন, খুব স্থির স্বরে বললেন, আমি ক্লান্ত, আমি দায়িত্বের ভারে পিষে যাচ্ছি। সাহায্য না করতে পারো, দায় বাড়িও না, একটু কৃপা করো। তোমারই ছেলে। সাহেবের বলা একটি কথাও ভুল নয়। আমি অকর্ম, তার সাথে হয়তো আমি সত্য যাই না। সাহেবের বয়স তখন 32, আমার থেকে 14 বছর বড়। 14 বছর খাতা কলমে যতটা বেশি মনে হয়, বাস্তবে তার থেকেও বেশি। তার চিন্তাধারা কখনোই আমার চিন্তাধারার সাথে মিলেনি। সমস্যার সময় তিনি যতটা ধীর স্থির, আমি ততটাই অস্থির। আমার ছোট মস্তিষ্ক কখনোই তার গভীর চিন্তাধারাগুলো বুঝে উঠতে পারেনি। আমাদের মধ্যে আজীবন এই 14 বছরের বিশাল তফাৎটা থেকেই গেছে। এই কথাগুলো এখন শুনলে আমার ততটা খারাপ লাগতো না যতটা তখন লেগেছিল। সেই সময়ে আমার হৃদয় কাছের মতো ভেঙে গিয়েছিল। ইচ্ছে করছিল এই পোড়া পা নিয়েই লাফাতে লাফাতে বাড়ি চলে যাই। থাকবই না এই লোকের কাছে যার হৃদয়ে আমি নেই। তার ঘরে থাকার কি মানে? এই প্রথম আমি ফুঁপিয়ে উঠলাম, নিঃশব্দ কান্নার কথা ভুলে গেলাম, সশব্দে হাউমাউ করে কাঁদলাম। হৃদয়ের অসহনীয় যন্ত্রণা আমার মস্তিষ্ক ঝাপসা করে তুলল। সাহেব যখন শান্ত হয়ে ঘরে ফিরলেন, আমাকে কাঁদতে দেখে ব্যাবাসেকা খেয়ে গেলেন। হতভম্ব চোখে কিছু সময় তাকিয়ে রইলেন, বোঝার চেষ্টা করলেন। অতঃপর টাইটা খুলে শার্ট খুলতে খুলতে তেসরা গলায় বললেন, কে বলেছিল ফড়িং এর মতো তিরিং বিরিং করতে? বলেছিলাম শান্ত হয়ে থাকতে। আমার কথা শোনার তো প্রয়োজন নেই। আমি কে? নিজে তো শেখ হাসিনা, সব পারে, সব বুঝে। এখন কান্না হচ্ছে কেন শুনি? তার কথায় আমার হৃদয়ের জ্বালা আরও বাড়ল। মনে হলো আমার হৃদয়ের জ্বলন্ত আগুনে এক মগ ঘি ঢেলে দেওয়া হয়েছে। চোখ জ্বালা করতে লাগলো। কাঁদতে কাঁদতে নাক আমার বন্ধ হয়ে গেছে। তবুও ধপ করে শান্ত আমি জ্বলে উঠলাম। যে আমি সাহেবের রাগী চোখের দিকে তাকাতেও ভয় পেতাম, হাত পা অরাশ হয়ে আসতো, সেই আমি বিদ্রোহ করে বলে উঠলাম, আমি ব্যথায় কাঁদছি না। সব সময় শরীরের ব্যথায় মানুষ কাঁদে না। কিছু ব্যথা মনে হয় আপনার মতো কৃপাদারী হুতুমের সাথে যার বিয়ে হয়েছে
তাকে মনে ব্যথাতেই কাঁদতে হবে। আমার কথা শুনে সাহেবের হাত থেমে গেল। সরু শীতল চোখে তাকালেন তিনি আমার দিকে। তার চোখের দৃষ্টিতে আমার এত সময়ে চুপসে বাতাসে হয়ে যাবার কথা, অথচ আমি তার চোখে চোখ রেখে বসে রইলাম। এতটা সাহস কই থেকে পেলাম কে জানে। তিনি শার্টটা মাটিতে আছাড় দিয়ে হিমশীতল স্বরে বললেন, আমার সাথে বিয়ে হয়ে বুঝি কাঁদতে হচ্ছে? তা আমি কি কোনো দায়িত্ব পালনে ফাঁকিবাজি করেছি, নাকি অবহেলা করেছি? অফিস কামাই নিয়ে বাচ্চা পালছি, কই আমি তো অভিযোগ করিনি। তাকে মাথায় দিব্যি দিয়েছে, আমি বলেছি আমাকে পালুন, আমাকে মার বাড়ি পাঠালেই হতো, নিজেও বাঁচতেন আমিও বাঁচতাম। এবার সাহেব ধমকে উঠলেন, কি প্রতাপী হুঙ্কার! আমার অন্তরাত্মা কেঁপে উঠল সেই এক ধমকে। এই লাই দিয়েছি বলে বিয়ের পর থেকে মাথায় বসে নৃত্য করা হচ্ছে যত সব। কোনো ব্যাপার, বাড়ি যাওয়া হবে না। একবার আমার হাত ধরে আসা হয়েছে মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। বাপের বাড়ি যদি যাওয়া হয় তা হবে ঘুরতে, তাও আমার সাথে, নয়তো একেবারে পুটলি বেঁধে পাঠিয়ে দিব। যত সব যন্ত্রণা! আর একবার যেন বাপের বাড়ি যাওয়ার কথা না শুনি। আমি যাব, আমার বাড়ি আমি যাব। আপনি একটা খবিশ, আপনার সাথে থাকবই না। শুধু বকেন আপনি, এটা আমার বাড়ি না, আমার বাড়ি আমি যাব বলে হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। আমার তীব্র বিষাদের জোয়ারে একটুও নড়লেন না সাহেব। তিনি কিছু সময় চেয়ে রইলেন, অতঃপর একটা পাঞ্জাবি গায়ে গলিয়েই বেরিয়ে গেলেন। সেই যে বড় বড় পায়ে হনহন করে বেরিয়ে গেলেন আর ফিরলেন রাত 10টার পর। রাতে খেলেনও না, না আমার সাথে কথা বললেন। রাতে ঘুমানোর সময় আমাকে কোলে তুলে বাথরুম করালেন, ওষুধ খুলে পিরিচে করে দিলেন, কিন্তু কথা বললেন না। ঘুমানোর সময় আমার দিকে পিঠ করে শুয়ে পড়লেন। আমার এত কান্না পেল, তার ভারী রাগী কণ্ঠ শোনা যেন আমার অভ্যাস হয়ে গেছে। তার নীরবতা তার ধমকের থেকে তিক্ত লাগলো। অকারণেই আমি ছটফট করতে লাগলাম। তার উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে থাকলাম অনেকটা সময়। একটিবার সে কৃপাও চাইলেন না। ইচ্ছে করলো বলতে, আপনি বকুন তাও ভালো, কিন্তু এভাবে নিশ্চুপ থাকবেন না। আপনার ধমক আপনার নীরবতা থেকে বেশি মিষ্টি। আপনাকে কৃপা না করতে পারা যে কতটা যন্ত্রণাদায়ক আপনি নিজেও জানেন না। সাহেবের রাগ পড়তে সময় লাগলো, আমার পা সারতে আরও সপ্তাহখানেক লাগলো। এই সপ্তাহখানেক সাহেব হাবড়ে করে চলে আসতেন। মিষ্টি আপু অর্ধাধিক সতর্ক হয়ে গেলেন আমার প্রতি। সাহেব বাসার সবার সাথে ধমকাধমকি করলেও তিনি আমার উপর ধমকাধমকি করলেন না। আমি এই কদিনে আরও অধৈর্য হয়ে উঠলাম। কাটার খোসা খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছিল যে আমি আর না পেরে এক রাতে তার হাত টেনে ধরলাম। আমার হাত টেনে ধরা দেখেই সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন, হালকা গলায় শুধালেন, কি আপনি আমার উপর রেগে আছেন? তিনি উত্তর দিলেন না, শান্ত চোখে তাকিয়ে রইলেন। হাতটা ছাড়াতেই যাবেন আমি আরও শক্ত করে ধরে বসলাম। লজ্জা শরম সব গিলে বসলাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, সেদিনের জন্য ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। সেদিন ওভাবে বলা উচিত হয়নি। মা বিয়ের আগে আমাকে ভালো করে বুঝিয়ে বলেছেন, স্বামীর কাছে ক্ষমা চাইতে কার্পণ্য করবি না, মনে রাখবি সে তোর অভিভাবক। তিনি আমার দিকে আগের মতো তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন। একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিরুৎসাহিত স্বরে বললেন, ভুল বুঝলে ভালো। অবশ্য ভুল তো আমার। লাই দিয়ে বাদর বা মাথায় তুললে সে তো লাফাবেই, ব্যাস। আবার আগের ভর্ম। ক্ষমা চাইতে দেরি নেই। লোকটা তাচ্ছিল্য ভরা বুলিগুলির বেগে চলে এলো। সে নাকি আমাকে লাই দেয়, বিশ্বাসযোগ্য। তবু আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার পাশে বসলেন। তিনি গাম্ভীর্য অটুট রেখে বললেন, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি যাওয়ার হিড়িক আমার অপছন্দ। এ বাড়ি পছন্দ না হলেও এ বাড়িকেই আপন করতে হবে। বাপের বাড়ি যাওয়া হবে কালে বাদরে, কিন্তু পা পুড়েছে, জ্বর হয়েছে বলে বাপের বাড়ি যাব, এই কথা আমার সহ্য হয় না। কৃপা করে কথাগুলো মনে রাখলে ভালো হয়। তিনি উঠতেই যাবেন, আমি অসহায়ের মতো শুধালাম, আমার সাথে বাপ ব্যস্ত কেন? কথা বলেন।
আমার নাম কানন, আমাকে কানন বলে ডাকলে কি হয় আপনার? তিনি প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলেন না। সূক্ষ্ম চোখে আমার মুখ বরাবর তাকিয়ে রইলেন কিছু সময়, অতঃপর কঠিন গলায় ঘোষণা দিলেন, পারবো না। যে না আমার চেহারা, নাম রেখেছে পিয়ারা। আমি তার দিকে একরাশ হতাশ নিয়ে তাকিয়ে রইলাম। তিনি আমার চোখ নিজের হাতে ডেকে দিয়ে বললেন, আমি আমার দিকে এভাবে তাকাতে নিষেধ করেছি না? যন্ত্রণা যত সব পা ঠিক হওয়ার পর থেকে আমার জীবনের গতি বদলে গেল। প্রতিদিন ফজরের সময় উঠে পড়ি, সাহেব নামাজ পড়ে এসে চা খান, আমি নিজ হাতে সেই চা বানাই। সাহেবের করা আদেশ, এবার পা পড়লে হাসপাতালে রেখে আসবো। ফলে সতর্ক হলাম 10 গুণ। তিনি অফিস চলে গেলেন বাড়িতে। আমি আর মা, মিষ্টি আপুর পরীক্ষা শুরু হয়েছে। মাহমুদ তার আই সঙ্গের সাথে টোটো কোম্পানির কাজটা আবার শুরু করেছে। এর মধ্যে কয়েকদিন মিষ্টি আপুর জন্য একটা বড় ঘরের সম্বন্ধ এলো। ছেলে বিসিএস ক্যাডার। মিষ্টি আপুর থেকে বয়সটা একটু বেশি। আমার আর সাহেবের মতো তাদের বয়সের পার্থক্য না হলেও খুব কমও না। একটু ভুঁড়ি আছে, মাথায় একেবারে চুল নেই। মিষ্টি আপুর পাশে খুব একটা মানায়ও না। তবুও মা খুব আগ্রহী। সম্বন্ধটা আমার খালা শাশুড়ি এনেছেন। তার ভস্মমতে এমন ছেলে চিরুনি তল্লাশিতে পাওয়া যাবে না। তারা কোনো কিছু চায় না। মিষ্টি আপুকে দেখেই পাগল হয়ে গেছেন। সোনায় মুড়িয়ে নিয়ে যাবে তারা, আরও কত কি। আমি ছবি দেখে মিষ্টি আপুকে শুধালাম, তোমার পছন্দ হয়েছে আপু? মিষ্টি আপু মলিন মুখে বললেন, আমার কি পছন্দ ভাবি, মা ভাইয়া যা বলবে। আমার মনে হয় মিষ্টি আপু এই সম্বন্ধে খুশি নন। যদিও আমার আন্দাজ পরে খেটেও গিয়েছিল, তবু আমি ছোট হিসেবে বড়দের মধ্যে কথা বললাম না। মা যখন সাহেবকে উচ্ছ্বাসিত স্বরে জানালেন, সাহেব গম্ভীর স্বরে বললেন, তা হবে না। মিষ্টির পড়াশোনা শেষ না হলে আমি বিয়ে দিব না। মিষ্টি এখন 22 বছর বয়স, তো আমি বিয়ে দিব না। ছেলে মিষ্টিকে হীরায় মোড়ালেও দিব না, মার্সিডিজে এলেও দিব না। পড়াশোনা শেষ হোক, তারপর ভাববো। ততদিন কি বুড়ো থাকবে? বয়স বেশি হলে বিয়ে হবে পরে, না হলে আমার কাছে থাকবে। আমার তো ওর খরচ বইতে সমস্যা নেই। তাহলে আমার বাড়িতে থাকবে আমার বোন। মুহাইমিন, তুই জোর করিস না। বুঝিস না কেন বাবা? মেয়ে মানুষ তো। বিয়ে আমি 32-এ দিয়েছি, কিন্তু মিষ্টিকে ওই বয়সে বিয়ে দিতে পারবো না। খুব উদ্ধার করেছো, এনেছো তো একটা গাদা। ওই যে পানি ঢালতে যে পা পুড়ায়। আমার শেষ কথা, মিষ্টি বিয়ে হবে না। সবাই আমার মতো না যে বিয়ের পরেও বউকে লেখাপড়া করাবে। কথাটা শুনতেই আমার এবং মার পিলে চমকে উঠল। আমার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মায়ের মুখটা খানিকটা বেজার হলো। তিনি অন্তঃসন্নে গলায় বললেন, বৌমা আর পরে কি হবে? অশিক্ষিত থাকবে নাকি? আমি মাস্টার্স ফার্স্ট ক্লাস, আর আমার বউ ইন্টার ফেল। বাচ্চা কাচ্চা তো 5 পাসও করতে পারবে না। মা পালো, বোন পালো, ভাই পালো, বউ পালো, এরপর বাচ্চা কাচ্চাকেও আমার পালতে হবে। তা হবে না। আমি আর দায়িত্ব নিচ্ছি না। অন্তত কলেজের গণ্ডি পার হোক। গিলু না থাকলে হেসেল টানবে। হেসেল তো আছেই, পার্মানেন্ট অ্যাড্রেস। মা মিনমিনিয়ে বললেন, বউ কলেজ গেলে মিষ্টির ওপর কত চাপ পড়ে যাবে। ভাবি ননদ মিলেমিশে কাজগুলো করতো, আর আমিও তো তাহলে বাসায় একা থাকবো। সাহেব খুব দায়সারা ভাবে বললেন, রুবি খালা তো আসেই বাসায়। ওই সময়টা না হয় সেই তোমাকে সঙ্গ দিল। আর কলেজে যে প্রতিদিন যেতে হয় না, সেটাও তুমি জানো। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না মা, বলে সাহেব বড় বড় পায়ে ঘরে গেলেন। মা অসন্তুষ্ট মুখে বসে রইলেন। আমি সাহেবের পিছু পিছু ঘরে এলাম। আমাকে এক কোণায় শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে দেখে সাহেব আর চোখে চাইলেন। বিছানায় বসে চুল টানতে টানতে বললেন, কি ধন্যবাদ। খুব মৃদুস্বরে বললাম। সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় বললেন, টাকা আমার কাছে ধরে না। পড়াশোনা করাচ্ছি, রেজাল্ট যেন খারাপ না হয়। আর পড়াশোনা করছি বলে ফড়িং এর মতো উড়বো এমনটা যেন না হয়। সংসারে বাতাস লাগানো যাবে না। আমি কোনো অভিযোগ চাই না। নিজের ঘর, আজীবন মিষ্টি বা
মা সামলাবে না, তাই অনীহা যেন আমি না দেখি। কলেজে আমি দিয়ে আসবো, আসার সময় একটা রিক্সা ঠিক করে দিব, সে দিয়ে যাবে। কলেজের বাহানায় অন্য জায়গায় ঘোরাঘুরির যেন সুখ সুখ না থাকে। কথাগুলো কানে গেছে। পেয়ারা, পেয়ারা। তিনি আমাকে পেয়ারা বলে ডাকলেন। আমি হতভম্ব চোখে তার দিকে তাকাতেই তিনি ভ্রু নাচিয়ে শুধালেন, কি আমার নাম কানন? কৃপা করে কপালে খোদাই করে রাখলে ভালো হয়। তাহলে যদি আত্মস্থ হয়। তার টিকটারি কথা শুনে আমার রাগ হলো ঠিক, কিন্তু আমার পড়াশোনা করতে পারার খুশিতে সেই রাগটা হাওয়ায় উড়ে গেল। আমার সাহেব রাগী বটেই, তার জবান হারপিকের মতো তিক্ত, কিন্তু সে মানুষটা একেবারে খারাপ না। সে গোলাপের মতো সুগন্ধও ছড়াবে, আবার বেদনাও দিবে। বই খাতা সব বাবার বাসায় বিয়ের পর আনা হয়নি, নতুন করে কেনার মানে হয় না। বাবাকে বললে সে এসে সব দিয়ে যাবে, কিন্তু আমি বাবাকে বললাম না। ফন্ডি আটলাম, বাবার বাড়ি যাব। শুক্রবার সাহেবের ছুটি, শুক্রবার যদি যাই তবে সাহেবও যেতে পারবেন। তিনি যে আমাকে একা একা যেতে দিবেন না তা আমার জানা কথা। মানুষ দেখলে বলবে স্বামী বুঝি আমাকে চোখে হারাই তাই কাজ ছাড়া করে না, কিন্তু দাহা মিথ্যে। টিপাধারী হুতুম আমার ওপর ছুরি ঘোরানোর সুযোগ হারাতে চাই না বলে এত কড়াকড়ি। তাই তাকে নিয়ে আমার বাপের বাড়ি যেতে হবে। আমি আগের রাতে তার সামনে দাঁড়িয়ে আছি, তিনি বিছানা গুছাচ্ছেন। আমাকে শাড়ি আঁচলে আঙুল পেঁচাতে দেখে তিনি সরু চোখে তাকালেন, ভ্রু নাচিয়ে শুধালেন, কি চাই? কালকে আপনার ছুটি, একটু বাবার বাসায় নিয়ে যাবেন। কপালে ভাঁজ পড়লো সাথে সাথে। কিছু বলতে যাবেন, আমি সাথে সাথে বলে উঠলাম, আমার বই খাতা সব ওখানে, নতুন করে কিনে টাকা কেন খরচ করবেন? এর থেকে বরং বাবার বাসা থেকে নিয়ে আসি, আপনার সাথে যাব, আবার আপনার সাথেই চলে আসব। একদম জিদ করব না থাকার, চলুন না। তিনি কিছু সময় শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে ঠিক কী বলে জারি দিবেন বুঝে উঠতে পারলেন না বোধ হয়। এরপর মুখ কুঁচকে বললেন, দান্দাবাজ। অবশেষে বিয়ের 1 মাস পর আমি বাপের বাড়ি গেলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন, অশ্রু পড়ছে তার চোখ থেকে। বাবা সেভাবে তার আনন্দ ব্যক্ত করতে পারলেন না ঠিকই, কিন্তু তিনি অস্থির হয়ে উঠলেন আমাদের আপ্যায়নে। মা আমার পছন্দের রান্না করলেন। আমাদের পরিকল্পনা ছিল বিকালে ফেরত আসা, কিন্তু মা বাবার জড়াজড়িতে আমাদের সেদিন থেকে যেতেই হলো। সাহেব বা মা বাবাকে জারি দিতে পারলেন না। আমার মা তার সামনে আমাকে নলা দিয়ে খাইয়ে দিল। কতদিন পর মায়ের হাতে খেলাম। এতদিন খেলেও আমার মনে হলো অবশেষে আমার ক্ষুধা তৃপ্ত হয়েছে। খাওয়া দাওয়া শেষে সাহেব গেলেন আমার ঘরে। ছোট সাজানো মেয়েরই ঘর, খাটটাও ছোট। তিনি দেওয়ালে আমার আঁকা ছবিগুলো দেখছিলেন। মা একটু পর পর আমাকে পাঠাচ্ছিলেন যেন জিজ্ঞেস করি কী লাগবে। প্রথমবার তিনি কঠিন ঘরে বললেন কিছু না, দ্বিতীয়বার না চাইলেই তৃতীয়বার কাপড় শার্ট প্যান্ট পরে তার অসহ্য লাগছিল, তাই বাবার লুঙ্গি দিলাম তাকে। তিনি লুঙ্গি পরেন না, ফলে বড্ড বিরক্ত হলেন। রাগের স্বরে বললেন, চাল কি আমি বুঝি না? থাকার ইচ্ছেই যখন ছিল আমাকে বললেন হতো। তার রাতে মা এলাহি কাণ্ড করলেন। সাহেব অবশ্য বাজার করে এনেছিলেন। বাবা খুব লজ্জিত স্বরে বললেন, এত বাজারে কী দরকার ছিল? তিনি নিরুত্তর স্বরে বললেন, এটা তো আমার কর্তব্য। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঢুকলাম মায়ের ঘরে। অনেকক্ষণ মায়ের কোলে মাথা রেখেছিলাম। মা আমার মাথায় বিলি কেটে দিলেন, চুল তেল দিয়ে দিলেন, মাথায় বেনি করে দিলেন। সাহেব ছিলেন আমার ঘরে। আমাকে না দেখে তিনি হাঁক দিলেন, পেয়ারা, পেয়ারা। মা কথাটা বুঝলেন না। তিনি ভাবলেন তার জামাই মনে হয় পেয়ারা খেতে চায়। তিনি ইতস্তভাবে বললেন, এই রাতে পেয়ারা পাই কই? আমার লজ্জায় মিশে যেতে ইচ্ছে হলো। এই বুড়া লোক আমার মান সম্মান রাখবে না। মা পাশের বাড়ি থেকে পেয়ারা পাড়িয়ে কেটে মেখে আমাকে দিয়ে পাঠালেন। আমি তার সামনে পেয়ারা মাখা নিয়ে যেয়ে বললাম, নিন খান। তিনি কপাল কুঁচকে শুধালেন, এটা কি পেয়ারা? একটু আগে চেঁচাচ্ছিলেন মা পাঠিয়েছে। তিনি কঠিন চোখে আমার দিকে তাকালেন। আমি খুব একটা পাত্তা দিলাম না। এটা আমার বাড়ি, ওনাকে পাত্তা দিব কেন?
তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি ঘুমাবো, ঘুমান। কৃপা করে ঘরে আসলে তো ভালো হয়। আমাকে লাগবে কেন? আমি কি এখন আপনাকে ঘুম পাড়িয়ে দিব? বাপের বাড়ির জ্বরেই যেন আমার মুখে খই ফুটলো। তিনি কঠিন চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার দৃষ্টিতে হতাশ হয়ে বললাম, দাঁড়ান, মাকে বলে আসি। তিনি বাধ্য হয়ে বাবার লুঙ্গি পরলেন। বাবার পাঞ্জাবি তার গায়ে লাগলো না বলে সেটা পরতে পারলেন না। উদম গায়ে শুয়ে পড়লেন। আমি লাইট বন্ধ করে তার পাশে শুইলাম। খাট ছোট বলে আমাদের মধ্যকার দূরত্ব ছিল না বলেই চলে। আমার গায়ে তার উদম শৈলী স্পর্শ লাগছে। জানালা দিয়ে চাঁদের মিহি আলো ঘরে আসছে, সেই সাথে শীতল বাতাস উড়ছে। পর্দা বৃষ্টি হবে বলে মেঘের গর্জন একটু পর পর শুনতে পাচ্ছি। জ্বর হবে হয়তো। সাহেব এপাশ ওপাশ করতে করতে আমার দিকে মুখ ফিরে চাইলেন। তার ঘুম আসছে না। খাট ছোট হবার জন্য আমারও ঘুম আসছে না। একটু ঠিক করে শুতে গেলেই সাহেবের শরীর সাথে মিশে যাচ্ছিলাম। সাহেব আমার দিকে চেয়ে আছেন, কাটা কাটা চোখে নয়, বরং বড্ড গভীর চাহনিতে। এমন সময় আকাশ কাঁপিয়ে বিকট বজ্রপাত হলো। আমি কেঁপে উঠলাম। না চাইতেই, একটু নড়তেই টাল না সামলে খাট থেকে পড়ে যাবার মতো অবস্থা হলো। সাহেব এক হাত আমাকে টেনে বুকে মধ্যে নিলেন, এক হাত ঘাড়ের পিছনে ডুবিয়ে নাকে একটা কামড় বসালেন। আমার বুক ধক ধক করছে। তিনি খুব ধীর কণ্ঠে শুধালেন, এখন তো পায়ে ব্যান্ডেজ নেই, একটু কৃপা করা যায়? গল্প খোপার ওই গোলাপ কাটা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।